হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের যদি কেউ জানাশোনা আছে মানে এই ব্যাচে পড়ে, পার্সোনালি কোনোভাবে কন্ট্যাক্ট হয়ে থাকে, তাহলে তাকে একটু মনে করিয়ে দিতে পারেন যে ক্লাস এখন আছে, জয়েন করতে চাইলে ফোন করতে পারেন। ঠিক আছে, ক্লাস শুরু করে দেবো তো, তাহলে একটু দেখলে ভালো আচ্ছা হয়। স্যার, ঠিক আছে স্যার। হুম। হুম। আচ্ছা, তাহলে আর কেউ আসবেন আশা করছি, আমরা ক্লাস শুরু করে দিই। হুম। ক্লাস শুরু করে দিই আমরা। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার, আমি ফোন হুম। করেছিলাম তো, একজন বললো যে ব্যস্ত আছে, কদিন পর জয়েন করবে। আহ, আচ্ছা, আর আর কয়েকজনকে ফোন করলাম, রিসিভ করলাম। ঠিক আছে। ঠিক আছে, আজ আগের দিন তাহলে আমরা একটা গল্প পড়েছিলাম, কাকের গল্প। গল্পটা আমরা জানতাম আগে থেকেই হয়তো। হ্যাঁ, ওটা আপনি পাঠাবেন বলেছিলেন, মানে আমি দেখতে পাচ্ছিলাম না। আপনি আচ্ছা আচ্ছা, বলেছিলেন ওটা পিডিএফ পাঠাবেন, কিন্তু কোনো। পাঠানো হয়নি না, আমি ভুলে গেছি। আমাকে আমার এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হুম। মানে ক্লাসের পর করবে? আচ্ছা, এখনই পাঠাতেও ঠিক। পারেন, আমি পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে পিডিএফ না করেই আমি স্ক্রিনশট কপি করে দিয়ে দিচ্ছি।
এখন একটা মেসেজ কিছু পাঠান, আমি নাম্বারটা আপনি মেসেজ করেছেন কি? কি স্যার? না স্যার, আচ্ছা আচ্ছা, মানে আপনার নাম্বার কি করে? লাস্টে 88 আছে, 7501, লাস্টে 88 আছে। স্যার আপনি একবার নাম্বারটা বলুন, তাহলে আমার সুবিধা হয়। আচ্ছা, 75 75 73 7501 73 7501 7501 প্রথম দিকে 7501 757388 757388 হ্যাঁ, double eight 7501 7501 57388 757388, হ্যাঁ। yes. হ্যাঁ স্যার করেছে। হুম, হুম। এখানে আমি করে দিলাম। এখানে পুরো গল্প, আজকে যে গল্পটা পড়ানো হবে এখানে সবকিছুই দেওয়া আছে। আমি আজ যেগুলো লিখবো সেগুলো তো পাওয়া যাবে না, সেগুলো স্ক্রিন শেয়ার করছি, ওখান থেকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা হুম। তো আগের দিন আমরা একটা গল্প পড়েছিলাম, কাকের গল্প, কাক আর সাপের গল্প, ঠিক আছে? তো এই গল্পটা আশা করছি পুরো প্রত্যেকটা লাইন বোঝা গেছে। আর এরকম ছোটখাটো গল্প নিজেদেরও লেখা অভ্যাস করতে হবে। এখানে আমরা দুটো জিনিস এখন আলোচনা করতে বাকি রেখেছিলাম, একটা হচ্ছে দ্বিকর্মক ধাতুগুলি যেগুলি আছে। একটা বাক্য আমরা দেখেছিলাম, কাকাহা একম বৃদ্ধম কাকম সাহায্যম প্রার্থয়ন্তি, এই একটা আমরা প্রয়োগ দেখেছিলাম, ঠিক আছে? সেই প্রয়োগে আমরা প্রার্থয়ন্তি একটা ক্রিয়াপদ পেয়েছিলাম। সেই ক্রিয়াপদ দেখতে গিয়ে এখানে কিভাবে দ্বিতীয় হচ্ছে দুটো কর্ম হয়েছে, সাহায্যম একটা কর্ম আর একটা হচ্ছে কাক, এটা কর্ম। তাহলে দুটো কর্ম কিভাবে সম্ভব সেরকম দেখতে গিয়ে আমরা কিছু ধাতু দেখেছিলাম।
তো সেই ধাতু সম্বন্ধে আজকে একটু কিছু আলোচনা হবে। আর একটা বাক্য দেখেছিলাম আমরা, বিভিন্ন বাক্যগুলো এখানে যে বাক্যগুলো এসেছে সেগুলো অন্যরকম ভাবে লেখা যায় কিনা এরকম আমরা দেখছিলাম কিছু। তো সেখানে একটা বাক্য এসেছিল, এই বাক্য, यदा प्रातः करटाः आहारार्थं गृहात् बहिः आगच्छन्ति तदा स अहिः वृक्षम् आरोह्य शाखायाम् उपविश्य काकशिशुं खादति। তো এই বাক্যটাকে যদি আমরা, এই বাক্যটা কিভাবে লেখা যায়, এখানে यदा तदा এই দুটো শব্দ দিয়ে আমরা কি দুটো বাক্যকে জয়েন করেছি। তো এই यदा तदा যদি না দিই তাহলে কি অন্য কোনো ভাবে অন্য কোনো নিয়ম অনুযায়ী এই বাক্যটাকে লেখা যাবে একই অর্থ রেখে? তো সেরকম একটা উপায় আছে, সেটাকে ভাব সপ্তমী বলা হয়। ঠিক আছে, ভাব সপ্তমী বলা হয়। তো সেই ভাব সপ্তমী এখানে ব্যবহার করে কিন্তু আমরা এখানে यदा तदा এই দুটো শব্দকে তুলে দিয়েও একই রকম অর্থ রেখে, অর্থের কোনো পরিবর্তন না করে একটু স্ট্যান্ডার্ড বাক্য রচনা করতে পারি। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড বাক্য রচনা এটা এখানে হতে পারে। তাহলে বাক্যটাকে এখন আমরা যদি সম্পূর্ণ বাক্যটাকে নিয়ে নিই তাহলে একটু প্রবলেম হবে। তার জন্য এখানে কিছু কেটে ছুটে একটু বাক্যটাকে ছোট করে নিচ্ছি আমরা, তারপরে দ্বিকর্মক ধাতুগুলো দেখব। এখানে यदा प्रातः करटाः आहारार्थं गच्छन्ति এটা করে দিচ্ছি, गच्छन्ति तदा सः अहिः वृक्षम् आरोह्य, এটাও কেটে দিচ্ছি। তাহলে বাক্যটাকে আমরা একটু ছোট করে দিলাম, यदा प्रातः, प्रातः এটাও কেটে দিচ্ছি, यदा करटाः आहारार्थं गच्छन्ति तदा सः अहिः काकशिशुं खादति। এই যে বাক্যটা আছে এখানে यदा আর तदा এই দুটো শব্দ তুলে দিয়ে তারপরে আমরা বাক্যটাকে অর্থ পরিবর্তন না করে অন্য কোনো ধরনের লিখতে পারি কি, অন্য কোনো ভাবে বাক্য রচনা করতে পারি কি? यदा तदा এটা হচ্ছে সামান্য সিম্পল সেন্টেন্সের মতো দেখাচ্ছে, বাক্যটার কোনো সেরকম স্ট্যান্ডার্ড বাক্য নয়। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুটো বাক্য আছে, একটা হচ্ছে করটাহ আহারার্থম গচ্ছন্তি আর অহিহি কাকশিশুন খাদতি। সেই দুটো বাক্যকে यदा আর तदा এই দুটো শব্দ দিয়ে জয়েন করা হয়েছে, দিয়ে একটা বাক্য করা হয়েছে। ঠিক আছে, এই একটা বাক্যই থাকবে। তাহলে এই দুটো বাক্যকে একটা বাক্য করার জন্য আমরা यदा तदा এই দুটো শব্দ ব্যবহার করতে পারি। আরো কিছু নিয়ম আছে কিনা, তো সেই নিয়ম অনুযায়ী আমরা আগে দেখছিলাম অনেক নিয়ম, তার মধ্যে এখানে এই ধরনের যদি বাক্য থাকে সেই ধরনের বাক্যকে পরিবর্তন করার জন্য কিছু নিয়ম আছে। ঠিক আছে, তো সেই নিয়মটা হচ্ছে এখানে ভাব সপ্তমীর কথা আসবে। ভাব সপ্তমীর বিষয়ে কিছু শোনা হয়েছে কি, কিছু জানা আছে ভাব সপ্তমী বা সতী সপ্তমী সম্বন্ধে? সূর্য উদিতে পদ্মং প্রকাশতে। এরকমই। ঠিক আছে, তো কি নিয়ম সেখানে কি বৃত্তান্ত সেই সকল কিছু বলবো, অনেকেরই জানা থাকবে। ঠিক আছে, তাও একবার এটা যেহেতু আগের ক্লাসেই যে সকল হয়েছে সেই সকলই একটু জানার জন্য আমি এগুলো এখন নিচ্ছি এই ক্লাসগুলো। তারপরে আমাদের এখন তার জন্য অনেক সহজ সহজ বাক্য আসছে, এই গল্পটা হয়তো পড়ানো হয়েছিল। ঠিক আছে, এরপরে আরো কঠিন কঠিন বাক্যের গল্প আসবে। ঠিক আছে, তার আগে এই সব কিছু জিনিসগুলো আমরা একটু জেনে নেব। তো এখানে ভাব সপ্তমী বা সতী সপ্তমী ব্যবহার করে এই বাক্যটাকে পরিবর্তন করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? তো ভাব সপ্তমী অথবা সতী সপ্তমী ব্যবহার করার প্রথম নিয়ম হচ্ছে যে দুটো শব্দ দিয়ে আমরা সেন্টেন্সটাকে জয়েন করেছিলাম সেই দুটো শব্দ তুলে দিতে হবে। মানে यदा শব্দ আর এই तदा শব্দ, প্রথম নিয়ম হচ্ছে এটা, এই দুটো শব্দ তুলে দিতে হবে। ঠিক আছে, এই দুটো শব্দ তাহলে তুলে দিই, তারপরে কি থাকে দেখি। তাহলে দেখছো করটাহ আহারার্থম গচ্ছন্তি সহ অহিহি কাকশিশুন খাদতি। সহ এটা বিশেষণ যেহেতু এটাও আমরা কেটে দিচ্ছি, এটা কোনো প্রয়োজন নেই। তাহলে অহিহি কাকশিশুন খাদতি এরকম হচ্ছে, কিন্তু এই বাক্যটার অর্থ ঠিক ঠিক আসছে না সেরকম। তাহলে প্রথম হচ্ছে কি, যে দুটো শব্দ দিয়ে আমরা সেন্টেন্সটাকে জয়েন করেছিলাম সেই দুটো শব্দ তুলে দিতে হবে, তুলে দিয়েছি। তারপরে যে বাক্যটা আসছে সেখানে পূর্বে যে ক্রিয়াপদটা নিষ্পন্ন হয়েছে, ঠিক আছে, পূর্বে যে ক্রিয়াপদটা নিষ্পন্ন হয়েছে সেই ক্রিয়ার বাচক প্রাতিপদিক থেকে আমাদের সপ্তমী বিভক্তি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে
ক্রিয়ার বাচক ধাতু আছে গম ধাতু, কিন্তু এটা প্রাতিপদিক নয়। তাহলে প্রথমত হচ্ছে কি, পূর্বে যে ক্রিয়াটা নিষ্পন্ন হয়েছে সেই ক্রিয়াপদ থেকে আমাদের প্রাতিপদিক একটা তৈরি করতে হবে। প্রাতিপদিক সম্বন্ধে কিছু বলা হয়েছিল, ঠিক আছে? তাহলে পূর্বে যে ক্রিয়াটা নিষ্পন্ন হয়েছে সেই ক্রিয়াটাকে একটা আমাদের প্রাতিপদিকে, তো সপ্তম বিভক্তি কখন আসবে? বিভক্তি তিনকেও বিভক্তি বলা হয়। তিন প্রত্যয় যেগুলো, মানে ধাতুর উত্তর হয় যেগুলো ক্রিয়াপদ, সেখানে তো তিন প্রত্যয় থাকে, আর শব্দে হচ্ছে সুপ্রত্যয় থাকে। তো তিন প্রত্যয়কেও হচ্ছে বিভক্তি বলা হয়, আর সুপ্রত্যয়কেও বিভক্তি বলা হয়। কিন্তু তিন প্রত্যয় শুধুমাত্র ধাতুর ক্ষেত্রেই আসে, আর সুপ্রত্যয় শুধুমাত্র প্রাতিপদিকের উত্তরই আসে। তাহলে এখানে কি বলেছে, সপ্তমী বিভক্তি, এটা হচ্ছে সুপ বিভক্তি। সুপ বিভক্তি কোনো ধাতুর উত্তর আসতে পারে না। সুপ বিভক্তি কার উত্তর আসে? প্রাতিপদিকের উত্তর আসে। তাহলে সুপ বিভক্তি নিয়ে আসার জন্য আমাদের কোনো ধাতুকে প্রাতিপদিকে পরিণত করতে হবে। সেই ধাতুকে প্রাতিপদিকে পরিণত করার জন্য কিছু প্রসেস আছে, কিছু প্রত্যয় আছে। সেই সকল প্রত্যয় ধাতুর সঙ্গে যদি যুক্ত হয়, তারপরে যে শব্দটা নিষ্পন্ন হবে সেটা একটা প্রাতিপদিক হয়। তখন তার থেকে আমরা সপ্তম সপ্তমী বিভক্তি নিয়ে আসতে পারবো। তাহলে এখানে করটাহ আহারার্থম গচ্ছন্তি অহিহি কাকশিশুন খাদতি। প্রথম স্টেপ কি বললাম, যে যে দুটো শব্দ দিয়ে বাক্যগুলোকে জয়েন করা হয়েছিল সেই দুটো শব্দকে তুলে দিতে হবে। তাহলে আমি তুলে দিয়েছি প্রথম। দ্বিতীয় স্টেপ হচ্ছে, সেখানে পূর্বকালে নিষ্পন্ন যে ক্রিয়া, মানে পূর্বে যে ক্রিয়াটা হচ্ছে, হ্যাঁ, দুটো ক্রিয়া আছে, একটা গচ্ছন্তি, একটা খাদতি। তাহলে এই দুটো গমন রূপ ক্রিয়া আর খাদন রূপ ক্রিয়া, তার মধ্যে পূর্বকাল ক্রিয়া কোনটা? গচ্ছন্তি এই ক্রিয়া। সেই, হ্যাঁ, গচ্ছন্তি এই ক্রিয়া। সেই গচ্ছন্তি ক্রিয়া বাচক যে প্রাতিপদিক, হ্যাঁ, গচ্ছন্তি ক্রিয়ার যে প্রাতিপদিক, সেই প্রাতিপদিক থেকে সপ্তমী নিয়ে আসতে হবে। তাহলে গচ্ছন্তি থেকে তো সপ্তমী আসতে পারে না, তাহলে গচ্ছন্তি এটাকে আমাদের প্রাতিপদিকে করে নিতে হবে। প্রাতিপদিক করলে, গম ধাতুকে আমরা যদি প্রাতিপদিক করি, কোন ধাতুকে প্রাতিপদিক করার জন্য কিছু স্টেপ আছে, কিছু প্রত্যয় যোগ করলেই সেটা প্রাতিপদিক হয়ে যাবে। যেমন কৃত প্রত্যয়, ঠিক আছে? কৃত প্রত্যয় যোগ করলে ধাতু প্রাতিপদিকে নিষ্পন্ন হবে। কি কি কৃত প্রত্যয় এরকম যোগ করা যেতে পারে? তো প্রত্যয় আছে, হ্যাঁ, ত আছে, তবতু আছে, সানজ, হ্যাঁ, সত্রী আছে, সানস আছে, আর লিউট আছে, তাই তো? তব্যত আছে, তব্য আছে, অনিয়র আছে, আর ইয়ত আছে, কিয়প আছে, ঠিক আছে? এই সকল প্রত্যয় আছে। ত প্রত্যয়, তবতু, সত্রী, সনজ, লিউট, তব্যত, তব্য, অনিয়র, ইয়ত, কিয়প। আরেকটা আছে কি, ঋণিয়ত। এখানে দেখো, এই যে ইয়ত, কিয়প আর ঋণিয়ত, এই তিনটা একই ধরনের প্রত্যয়। এখানে খুব একটা ধাতুর পরিবর্তন কিছু হয় না। তব্য আর তব্যতের এখানেও কোনো পরিবর্তন হয় না। অনিয়র এখানে সেরকম একই রকম প্রায়। লিউট প্রত্যয়ের ক্ষেত্রে আমরা জানি লিউট প্রত্যয়ে কিছু অন্য চলে আসবে। সত্রী আর সানজ এই দুটো একই ধরনের প্রত্যয়, আর ত্বক তবতু এই দুটো হচ্ছে একই ধরনের প্রত্যয়, মানে একই ক্যাটাগরির প্রত্যয়। ত্বক তবতু, সত্রী সানজ, লিউট একটা আলাদা ধরনের, তব্য তব্য একটা একটা ক্যাটাগরি। এই এই সবগুলো একটা একই ধরনেরই, কিন্তু কিছু কিছু ভেদ আছে, রূপে কিছু কিছু ভেদ হয়। তব্যকে তার জন্য একই রকম রাখতে পারি, রূপের কোনো ভেদ হবে না। অনিয়র একটা আলাদা ধরনের। ইয়ত, কিয়প আর নিয়ত এই তিনটাকেও একই ক্যাটাগরিতে আমরা রাখতে পারি, ঠিক আছে? এরকম কিছু প্রত্যয় আছে। এর সঙ্গে আরো অনেক প্রত্যয় আছে, যেমন নুল,
স্ত্রীজ, এরকম আরো অনেক প্রত্যয় আছে, এগুলোকে আমরা সাধারণভাবে ধরতে পারি। ঠিক আছে, এই এই প্রত্যয়ের এই সকল প্রত্যয় দিয়ে যদি বাক্য রচনা করতে শিখে যায় তাহলে আমাদের অনেকটা বাক্য রচনা শেখা হয়ে গেল। তাহলে এই সকল প্রত্যয়গুলো আছে। কোনো ধাতুকে ক্রিয়াপদ করার জন্য, এই কোনো ধাতুকে প্রাতিপদিকে নিষ্পন্ন করার জন্য এই সকল প্রত্যয়গুলো ধাতু থেকে আমরা দিতে পারি। তাহলে অর্থ ঠিকঠাক রেখে মোটামুটি একটা প্রত্যয় আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাদের কি ধাতু আছে? গচ্ছন্তি ক্রিয়াপদ আছে, সেখানে ধাতু আছে হচ্ছে গম। তাহলে গমের ক্ষেত্রে আমরা কি দিতে পারি? এখানে ক্রিয়া কোন প্রত্যয় দিতে পারি? ত প্রত্যয় দিতে পারি। গত গত হ্যাঁ, ত প্রত্যয় দিতে পারি, কিন্তু ত প্রত্যয় কোন অর্থে হয়, কোন কালে হয়? অতীত কালে হয়, এটা তো অতীত কালে হয়, বর্তমান কিন্তু কালে আমাদের আছে। হ্যাঁ বর্তমান কালে আছে। তাহলে বর্তমান কালে করার জন্য দুটো প্রত্যয় আছে, একটা হচ্ছে সত্রী, একটা হচ্ছে সানজ। ঠিক আছে, সেখানে সত্রী প্রত্যয় কোথায় হয়? সত্রী প্রত্যয় কোথায় হয় কিছু জানা আছে? সত্যি পদ হয়। পরসময় পদ হলে হ্যাঁ, আর সত্রী আর সানজ সানজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই বর্তমান কালে, সত্যি পরসময় হুম হুম বর্তমান কাল আর বোঝানোর সামনে জন্য হবে, হ্যাঁ হ্যাঁ এটাই। আর দ্বিতীয়ত হচ্ছে মনে রাখতে হবে ধাতু আত্মনেপদী অথবা পরস্মৈপদী। যদি ধাতু আত্মনেপদী হয় তাহলে সেখান থেকে সত্রী আসবে, যদি এই ধাতু যদি পরস্মৈপদী হয় তাহলে সেখান থেকে সত্রী আসবে, ধাতু যদি আত্মনেপদী হয় তাহলে সেখানে সানজ যাবে। এটা হচ্ছে নিয়ম, প্রথম স্টেপ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ধাতু আছে পরস্মৈপদী, তাই তো, গচ্ছন্তি এটা পরস্মৈপদী ধাতু, এই জন্য এখান থেকে সানজ সত্রী প্রত্যয় নিয়ে আসবো। তাহলে গচ্ছন্তি থেকে সত্রী প্রত্যয় নিয়ে এলে সত্রী প্রত্যয় রূপ বের করানোর কিছু নিয়ম আছে। কি নিয়ম আছে কেউ বলতে পারবে? সূত্রে ইতি সংজ্ঞাগুলো লোপ হয়ে অর্থ থাকবে সূত্রে, হুম, সেটার একটা নিয়ম আছে। কি? হয়ে গমত হবে। দেখতে হবে মানে ধাতুটা তো প্রথমে ল পরস্মৈপদী। সক্কা তদ্ধিতা দিয়ে হুম, ধাতুটা পরস্মৈপদী হলেই তো সেখান থেকে সত্রী আসবে। তাহলে পরস্মৈপদী ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপ নিতে হবে। কোন ধাতুর সত্রী প্রত্যয়ে কি রূপ হয় সেটা দেখার জন্য সেই ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপ নিতে হবে। তাহলে এখানে আমাদের ধাতু আছে গম, গম ধাতু থেকে সত্রী প্রত্যয় করলে কি রূপ হয় এগুলো শর্ট নোট করতে হবে, হ্যাঁ, কি রকম ভাবে হচ্ছে। তাহলে সেখান থেকে গম ধাতু থেকে সত্রী প্রত্যয় করতে গেলে কি রূপ হয় সেটা দেখার জন্য গম ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনে দেখতে হবে কি রূপ হচ্ছে। তাহলে গম ধাতু লট লকার প্রথম পুরুষ বহুবচনে কি রূপ হয়? গচ্ছন্তি। সেই রূপ থেকে ইকার আর নকারকে বাদ দিয়ে দিতে হবে। কি করতে হবে? ইকার আর গচ্ছান নকারকে বাদ দিয়ে, হ্যাঁ, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে গম ধাতু থেকে সত্রী প্রত্যয় করলে গম ধাতুর প্রাতিপদিক হলো। ঠিক আছে, তাহলে প্রাতিপদিকটা কি হবে? গচ্ছন্তি, এখান থেকে প্রাতিপদিকটা আমরা কি পাবো? গচ্ছান গচ্ছত গচ্ছত। এরপরে সত্রী প্রত্যয় কোন অর্থে হয়? তো বর্তমান কালে অর্থে হয়, এটা ঠিক, কিন্তু ধাতুর উত্তর হয়ে কাকে উক্ত করে, উক্ত অনুক্ত এই ব্যাপারে জানা আছে কিছু? হ্যাঁ স্যার। হুম, বাহ, তাহলে গম ধাতু থেকে সত্রী প্রত্যয় এলে কাকে উক্ত করে আমাদের সেটা জানতে হবে। তো সত্রী প্রত্যয় শুধুমাত্র কর্তরি অর্থেই হয়, তার জন্য সে কর্তাকেই সবসময় উক্ত করবে। তাহলে গচ্ছত এ কাকে উক্ত করছে? কর্তাকে। কর্তাকে এই বাক্যে করটাহা, সে বহু বচনে আছে। তাহলে গম ধাতু থেকে সত্রী প্রত্যয় যেটা নিয়ে এসেছিলাম তারও আমাদেরকে বহু বচন নিয়ে আসতে হবে। আর বলেছি কি, গম ধাতুর যে প্রাতিপদিক সেই প্রাতিপদিক থেকে আমাদের সপ্তমী নিয়ে আসতে হবে। তাহলে সপ্তমীর কোন বচন নিয়ে আসবো? তো যেহেতু কর্তাতে প্রথমার বহু বচন আছে তার জন্য এখানে সপ্তমীর বহু বচন আসবে। তাহলে গচ্ছত, এখানে সপ্তমীর বহু বচন দিলে কি হবে? গচ্ছৎসু। আর করটাহা এটা যেহেতু উক্ত করছে তাহলে এখানেও বিশেষ্য বিশেষণ ভাব হবে, এখানেও কি হবে?
সপ্তমী বিভক্তি আসবে। তাহলে করটেষু আহারার্থম গচ্ছৎসু অহিহি কাকশিশুন খাদতি, দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু এরকম নর্মাল যেরকম আছে তেমনই রেখে দিতে হবে, তাহলে এই বাক্যটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে বাক্য আমাদের কমপ্লিট। করটেষু আহারার্থম গচ্ছৎসু অহিহি কাকশিশুন খাদতি। এরপরে এরকম সতী সপ্তমী এর হচ্ছে প্রয়োগস্থল এরকম কোন কিরকম অর্থে হয়। সতী সপ্তমী হলে বাক্যটার তাৎপর্য কিরকম হয়। তো সতী সপ্তমী যখন একটা বাক্যে, মানে একটা বাক্যে নয়, একটা ক্রিয়াপদের কালকে, একটা ক্রিয়ার কালকে অন্য একটা ক্রিয়ার কালের দ্বারা বোঝাতে চাইবো, তখন আমাদের সতী সপ্তমীর ব্যবহার হয়। ঠিক আছে, এখানে দেখো করটেষু আহারার্থম গচ্ছৎসু, এখানে গমন রূপ কালের সঙ্গে কালের দ্বারা কাকশিশুর খাদন রূপ কালকে আমরা নির্ধারিত করছি, বুঝতে পারলে। এই জন্য এইরকম অর্থ বোঝানোর জন্য হচ্ছে যে ক্রিয়ার দ্বারা আমরা অন্য একটা ক্রিয়ার কালকে বোঝাতে চাইবো সেই ক্রিয়ার প্রাতিপদিক হতে হবে, সেই ক্রিয়ার প্রাতিপদিক থেকে আমরা সপ্তমী নিয়ে আসবো। এরপরে সপ্তমী নিয়ে আসার জন্য বললাম যে প্রাতিপদিক করতে হবে, প্রাতিপদিক হলে সেখানে এই সকল নিয়ম আছে, এই সকল প্রত্যয় যোগ করলে প্রাতিপদিক হবে। এরপরে এই সকল যোগ করলে সে কাকে উক্ত করছে দেখতে হবে, সেখানেও কিন্তু যাকে উক্ত করবে সেখানেও সপ্তমী বিভক্তি নিয়ে আসতে হবে। বচন কিন্তু তার যেটা বচন আছে সেই বচন নিয়েই এখানে সপ্তমীর সঙ্গে সেই বচন লাগবে। যেমন এখানে বচনটা কার কাছ থেকে নিলাম, সপ্তমী বিভক্তি আসবে এটা তো আমরা জেনে গেছি, কিন্তু বচনটা কার কাছ থেকে নিলাম, যাকে উক্ত করছে তার কাছ থেকে বচনটা নিচ্ছে, বুঝা গেছে। আর একটা কি, তার যে লিঙ্গ আছে, প্রাতিপদিক হয়ে গেল। তো প্রাতিপদিক গচ্ছৎ প্রাতিপদিকটা তিনটা লিঙ্গেই হতে পারে, পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, নপুংসক লিঙ্গ হতে পারে। তাহলে কোন লিঙ্গে হবে, তো যাকে উক্ত করছে তার সেই শব্দের যে লিঙ্গ, তার লিঙ্গ দেখেই এরও লিঙ্গ নির্ধারণ হবে। এখানে করটাহা পুংলিঙ্গে আছে তার জন্য গচ্ছৎসু এখানে পুংলিঙ্গে করা হয়েছে, বহুবচন আছে তার জন্য এখানেও বহুবচন নিয়ে আসা হয়েছে। করটেষু আহারার্থম গচ্ছৎসু অহিহি কাকশিশুন খাদতি। এই সব সম্পূর্ণ বাক্যটা থেকে যদি আমরা করতে চাই তাহলে এরকম হয়ে যাবে। এখানে কি বলেছিলাম, প্রথম স্টেপ ইয়দা তোদা তুলে দিতে হবে, তুলে দিয়েছি। তাহলে পূর্বকালে নিষ্পন্ন হচ্ছে যে ক্রিয়াটা, সেই ক্রিয়ার বাচক যে ধাতু, সেই ধাতুকে প্রাতিপদিকে পরিণত করতে হবে। প্রাতিপদিকে পরিণত করার জন্য আমরা করেছিলাম সত্রী প্রত্যয় দিয়েছিলাম, তারপরে গচ্ছৎ প্রাতিপদিক পেয়েছিলাম। সেখান থেকে আমাদের এরপরে সপ্তমী বিভক্তি তো আসবে, কিন্তু কি বচন আসবে আর কি লিঙ্গ হবে সেটা দেখার জন্য দেখতে হবে সত্রী প্রত্যয় কাকে উক্ত করছে। তো সত্রী প্রত্যয় কর্তাকে উক্ত করছে, তাহলে এই বাক্যে কর্তাকে, কর্তা হচ্ছে করটাহা। এখানে করটাহা, এখানে পুংলিঙ্গ আছে আর প্রথম আর বহুবচন আছে, বহুবচনটা নিতে হবে আমাদের। তাহলে এখানেও পুংলিঙ্গ আর বহুবচন লাগাবো, তখন সপ্তমী বহুবচন হবে পুংলিঙ্গে গচ্ছৎসু। আর এখানেও কিন্তু ওই সপ্তমীর বহুবচন হয়ে যাবে। তাহলে প্রাতঃ করটেষু আহারার্থম গৃহাৎ বহিঃ গচ্ছৎসু সহ অহিঃ বৃক্ষম আরোহ্য শাখায়াম উপবিশ্য কাকশিশুন খাদতি। এরকম বাক্য হবে। এখানে যথাযথ তুলে দিয়ে বাক্যটা আবার বেশি সুন্দর লাগছে। স্যার শাখায়াম উপবিশ্য, স্যার স্যার উপবিশ্য এখানে লব প্রত্যয় হলে স্যার শাখাম হয় না স্যার? না, আচ্ছা স্যার, এটা কি? উপবিশ্য লিয়প প্রত্যয় করলে কখন হবে, যখন তার কর্ম থাকবে। ও হ্যাঁ, এটা শাখাকে আমরা অধিকরণ হিসাবে বলতে চেয়েছি। ও খাদন আচ্ছা রূপ আচ্ছা যে ক্রিয়া তার অধিকরণ শাখা, এই জন্য শাখায়াম উপবিশ্য, আসনে উপবিশ্য বলি তো আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 স্যার। উপবিশ্যাসনে যোগম, গীতাতে আছে না, উপবিশ্যাসনে, আসনে উপবিশ্য। আচ্ছা স্যার। কখন হবে, যখন এরপর উপবিশ ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু, হ্যাঁ, এর কর্ম হয় না। হুম। ঠিক আছে, তার জন্য এখানে হবে অধিকরণ না, হলে পরে? হ্যাঁ
আর যদি অকর্মক থাকে? হ্যাঁ, তখন অকর্মক থাকলে অধিকরণ হচ্ছে। আর যদি কর্ম থাকে, যেমন আগম্য, আগম্য এখানে গম ধাতু হচ্ছে, সেটা সকর্মক, তাহলে গৃহে আগম্য হবে না। গৃহে আগম্য এটা হবে না, কি হবে? গৃহম আগম্য। গৃহম আগামী। হুম। ঠিক আছে, তাহলে এরকম বাক্য রচনা করতে হবে। আমি যদি কিছু বাক্য দিই এখন, তাহলে নিশ্চয়ই করতে পারবে। যদা এই বাক্যটা ওই সতী সপ্তমী ব্যবহার করে করতে পারবে, সহজ বাক্য আছে। স্যার রামে হবে। রাম, হুম। রামে। উম, প্রথমে কি করতে হবে? প্রথমে কর্তাতে হচ্ছে সপ্তমী, রামে। হুম, প্রথমে যদা তদা তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে পূর্ব যে ক্রিয়া দেখতে হবে, সেই ক্রিয়াটা কি আছে এখানে, তো হতবান হনন রূপ ক্রিয়া আছে, তাহলে সেই ক্রিয়া এখানে প্রাতিপদিক করাই আছে, আহ, তপদু প্রত্যয় আছে, তপদু রামে। প্রত্যয় করলে হুম, রামে। আহ, রাবণম হতে। না, কি কি হ- করে হবে? রাবণম, এখানে হতবৎ প্রাতিপদিক আছে, ও, তার সপ্তমীর এক বচন নিয়ে আসতে হবে। হত, হ্যাঁ, হতবাণী থাকবে হচ্ছে হতবতে। হতবতী, হয়তো বলতেই হবে। সপ্তমীর এক বচন। রাজা অভূত, অভূতটা অভূতি থাকবে, পরের বাক্যটা পুরো একই রকম থাকবে। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, আরো আমি একটা দিচ্ছি। হুম, এই বাক্যটা এটা স্যার হবে রামে বনম আগতে। রামে বনম, হ্যালো, শোনা যাচ্ছে? রামে হ্যাঁ বনম, স্যার। রামে বনম বটে। গতে। স্যার শুনতে হ্যাঁ, শুনতে পাচ্ছি। রামে বনম ভরত গতে রাজা অভবৎ। ভরত। ভরত রাজা। হ্যাঁ, শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি, অবগত। ঠিক আছে, একদম ঠিক আছে। এই যে এখানে গত গম ধাতু থেকে আমরা ত প্রত্যয় করেছি, ত প্রত্যয়ের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। এখানে
আমরা ত প্রত্যয় করেছি, ত প্রত্যয় কোন অর্থে হয়? অতীতকালে হয়। তাহলে অগচ্ছৎ এখানে অতীতকাল আছে, তাহলে এখানেও অতীতকাল নিয়ে এসেছি আমরা। ঠিক আছে, কিন্তু ত প্রত্যয় কাকে উক্ত করে? হুম, কর্মকে। কর্মকে। কিন্তু সব সময় তাহলে কর্মকে যদি উক্ত করে এখানে, তাহলে বাক্যটা অন্যরকম হবে তো। হ্যাঁ, কিন্তু সব সময় কর্মকে উক্ত করে না। যদি ধাতু সকর্মক হয়, যদি ধাতু সকর্মক হয় আর গত্যর্থ ভিন্ন হয়, তাহলে সবসময় কর্মকে উক্ত করবে। কি নিয়ম বলা হলো? যদি ধাতু সকর্মক হয় আর গত্যর্থ ভিন্ন হয়, তাহলে সবসময়ই কর্মকে উক্ত করবে। ঠিক আছে, তাহলে প্রথম নিয়ম কি বলা হলো? ধাতু যদি সকর্মক হয় আর গত্যর্থ ভিন্ন হয়, তাহলে সব সময়ই কর্মকেই উক্ত করবে। যদি ধাতু সকর্মক হয় আর গত্যর্থক হয়, তাহলে কিন্তু কর্মকেও উক্ত করতে পারে আর কর্তাকেও উক্ত করতে পারে। এই জন্য এখানে গম ধাতু গত্যর্থক, যদিও সকর্মক, গত্যর্থক, কিন্তু গত্যর্থক হওয়ার জন্য এখানে যে ত প্রত্যয় এসছে, সে কিন্তু কর্মকে উক্ত করেনি, কর্তাকে উক্ত করেছে। ঠিক আছে, তার জন্য গতে রামে হয়েছে। কর্মকে উক্ত করতে পারে, আমরা যদি চাই যে কর্মকে উক্ত করুক, তাহলে কর্মকে উক্ত করবে। তখন এখানে হবে রামেণ বনম বনে গতে কর্তঃ রাজা অভবত, এরকম পরিবর্তন হবে। তাহলে এই গত্যর্থক ধাতুর ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। গত্যর্থক ধাতুর ক্ষেত্রে কি হবে? তাহলে স্বপ্রত্যয়ের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। তবধু প্রত্যয় তো সবসময়ই কর্তাকে উক্ত করে, অতীতকালে হবে কর্তাকে উক্ত করবে তবধু প্রত্যয়। কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে এটাই, যে ধাতু যদি সকর্মক হয় আর গত্যর্থ ভিন্ন হয়, তাহলে সে কিন্তু সবসময়ই কর্মকে উক্ত করবে। ধাতু যদি অকর্মক হয়, তাহলে সে কর্তাকেও উক্ত করতে পারে আর ভাবকেও উক্ত করতে পারে। ঠিক আছে, কর্তাকেও উক্ত করতে পারে, ভাবকেও উক্ত করতে পারে। ভাব মানে সেখানে কর্তাকে উক্ত করবে না আর কি, ভাব মানে ক্রিয়াকে উক্ত করবে। যেমন রামঃ অস্তি, এখানে অস্তি অস ধাতুটা কি? অকর্মক। তাহলে এখানে যদি ত প্রত্যয় করতে চাই, আমরা কি করতে হবে? রামঃ ভূতঃ, এটাও করতে পারি, কর্তাকে উক্ত করলো। আবার রামেণ ভূতম, এটাও করতে পারি, ভূতম এখানে ভাবকে উক্ত করেছে, এই জন্য ভূতম এরকম হলো। ঠিক আছে, তো সেটা আমরা পরে আসছি। প্রথম নিয়ম হচ্ছে কি, যে ধাতু যদি সকর্মক হয় আর গত্য অর্থ ভিন্ন হয়, তাহলে সে সবসময়ই কর্মকেই উক্ত করবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি গত্যর্থক হয় আর সকর্মক হয়, গত্যর্থক মানে সকর্মক, যে যে ধাতুগুলো গত্যর্থক আছে তারা সবাই সকর্মক। যদি গত্যর্থক হয়, তাহলে সে কর্তাকেও উক্ত করতে পারে, আবার কর্মকেও উক্ত করতে পারে। যেমন রামঃ বিদ্যালয়ম অগচ্ছত, এটা যদি ত প্রত্যয় করতে চাই, এই রামেণ বিদ্যালয় কি করতে হবে? গতঃ, এটাও করতে পারি, রামেণ বিদ্যালয় গতঃ, এটাও করতে পারি। আবার রামঃ বিদ্যালয়ম গতঃ, এটাও করতে পারি। একবার কর্মকে উক্ত করলো, একবার কর্তাকে উক্ত করলো। মনে থাকবে, এটা হচ্ছে গত্যর্থক আর সকর্মকের মধ্যে একটু ভেদ আছে। এরপরে যদি অকর্মক হয়, তাহলে কি হতে পারে? সে কর্তাকে উক্ত করতে পারে। কর্তাকে উক্ত করলে আমরা জানি যেমন বাক্য রচনা হয়, রামঃ ভূতঃ। যদি ভাবকে উক্ত করে, তাহলে কি হবে? যখন কর্তাকে উক্ত করবে, তখন তো কর্তার অনুযায়ী লিঙ্গ বচন বিভক্তি হবে, রামঃ ভূতঃ। যদি ভাবকে উক্ত করে, তাহলে কি হবে? তাহলে নপুংসক লিঙ্গই হবে আর প্রথম আর এক বচনেই হবে, নপুংসক লিঙ্গেই হবে আর প্রথম আর এক বচনেই হবে। যেমন রামঃ অস্তি, এটা যদি আমরা ভাবে করতে চাই তপ্রত্যয় লাগিয়ে, তাহলে রামেণ ভূতম এরকম করতে হবে, রামেণ ভূতম। ভূতম এখানে ভূ ধাতু আছে, তপ্রত্যয় আছে, নপুংসক লিঙ্গে আছে আর প্রথম আর এক বচন আছে, সব সময় এখানে এরকম। তাহলে একটা বাক্য রচনা আমি দিচ্ছি, সেটা সবাই প্রথমে হচ্ছে কর্ম নিতে করবে, তারপরে
अहम छात्रः अस्मि। তাহলে এটা যদি কর্মণীতে করি তাহলে কি হবে? কর্মণীতে তো হবে না, কারণ কি? অকর্মক ধাতু। এটাকে যদি আমরা ভাববাচ্য করি তাহলে কিরকম হবে? বাচ্য পরিবর্তন যদি আমরা করি এই বাক্যটার, অহম ছাত্রः अस्मि, ময়া ছাত্রভূতম। ময়া ছাত্র ভূতম হবে। ছাত্রটা কি হবে? ছাত্রহ ভূতম। ছাত্রः ভূতম। ছাত্রটা ছাত্রই। এখানে ছাত্র হচ্ছে কর্তা, হুম, অহম এটা হচ্ছে কর্তা, তার বিশেষণ হচ্ছে ছাত্র। তাহলে বিশেষণ, ছাত্রেণ। হ্যাঁ, তাহলে ছাত্রেণ হবে। ছাত্রেণ। ঠিক আছে, তাহলে ময়া ছাত্রেণ ভূতম বা ভূয়তে অস্মি আছে, তাহলে ভূয়তে এরকমও হতে পারে। এখানে কিন্তু ওই ভাবে অর্থে হয়েছে, ময়া ছাত্রেণ ভূতম, ময়া ছাত্রেণ ভূয়তে, ভূয়তে এরকম। যদি শুধুমাত্র বলা হয় ছাত্র, এর বাচ্চা পরিবর্তন সম্ভব কি? ছাত্র এর বাচ্চা পরিবর্তন সম্ভব কি? না স্যার, কেন নয়? কারণ এখানে আর কিছুই তো নেই। আর কিছু নেই তো কি হয়েছে? আর কিছু নেই কে বললো? সবসময় একটা ক্রিয়াপদ এখানে থাকবেই, যে কোনো জায়গাতেই। ক্রিয়াপদ যদি কোনো না থাকে তাহলে সেখানে একটা ক্রিয়াপদ, সামান্য একটা ক্রিয়াপদ অস ধাতু অধ্যাহার করতে হয়। ছাত্র হওয়া কি হবে? অস্তি আছে ধরো, হ্যাঁ, এগুলো হচ্ছে ওই ভয় খাওয়ানোর জন্য দেওয়া হয়, যাতে ঘাবড়ে যায়, কেউ বলতে না পারে, তাহলে ছাত্র হয়। হ্যাঁ, ছাত্রেণ ভূয়তে, প্রত্যয় বললে ভূতম। ছাত্র আপনি এরকম লিখছেন কেন? আচ্ছা, ওখানে চটা দিয়ে দিচ্ছি, তাই তো? ওটা সন্ধি করলে। ও, ও। স্যার এমনি কোনো কারণ আছে কি? না না, সন্ধি সন্ধি করলে ওখানে একটা চকার দেওয়া যেতে পারে, এই যেটাও হয় আবার ডবল তয়ের। ঠিক আছে, ছাত্র ছাত্র অস্তি, তাহলে এটা বাচ্চা পরিবর্তন করতে গেলে ছাত্রেণ ভূয়াতে এরকম করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সত্যি সপ্তমী কিরকম ভাবে ব্যবহার করতে হবে এটা বুঝতে পারলে সবাই? এই বিভিন্ন ক্রিয়াপদের সঙ্গে যে প্রত্যয়গুলো আছে, এই প্রত্যয় যোগ করে তাকে প্রাতিপদিক করতে হবে, তারপরে সেখানে সপ্তমী বিভক্তি নিয়ে আসতে হবে, আর সেই প্রত্যয়কে যাকে উক্ত করছে তার লিঙ্গ আর বচন দেখতে হবে, আর সেখানেও কিন্তু সেরকম সপ্তমীর ওই যে বচন আছে সেই বচন নিয়ে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরকম ভাবে দুটো বাক্যকে একসঙ্গে জয়েন করে লেখা যেতে পারে। সতী সপ্তমী দিয়ে ব্যবহার করলে বাক্য সৌন্দর্য বাড়বে, শুনতে ভালো লাগবে, আর অনেক অনেক বাক্য আমরা এরকম অনেক একসঙ্গে যোগ করে বাক্যটাও বড় করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয় আগের দিনের ছিল। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে এখানে এই যে দুই হাজ পজ দণ্ড রুধি প্রচ ছি চি ব্রু প্রচ চি, ব্রু শ্বাস, জি মথ মুস, আর নি হ্রি ক্রি কৃষ বহ, এই 16টা যে ধাতু আছে, এই 16টা ধাতুর যোগে কি হয়? দুটো করে কর্ম থাকতে পারে। এই 16টা ধাতুকে কি বলা হয়? দ্বিকর্মক ধাতু বলা হয়। তাহলে দুটোতেই কর্ম হয়ে যাবে, দুটো অন্য কর্ম কারণ হয়ে যাবে। দ্বিতীয় বিভক্তি হবে। তখন দুটাতেই দ্বিতীয় বিভক্তি হবে। যেমন উদাহরণ দিয়েছিলাম, দুহ এখানে তার প্রথম আর এক বচনে দগ্ধি রূপ হয়, এখানে গাম এটাতেও প্রথম হয়েছে, পয়হ এখানেও, গাম এখানেও দ্বিতীয় হয়েছে, পয়হ এখানেও দ্বিতীয় হয়েছে। ঠিক এরকম প্রত্যেকটা বাক্যতে দুটো করে কর্ম আছে, তার জন্য এই ধাতুগুলো কি বলা হয়? দ্বিকর্মক ধাতু বলা হয়। আর শুধুমাত্র যে এই ধাতুগুলোর প্রয়োগেই হবে, এখানে যে 16টা ধাতু আছে, এখানে 12টা ধাতু আছে, আর এখানে 4টা ধাতু আছে, শুধুমাত্র যে এই 16টা ধাতুর ক্ষেত্রেই হবে এরকম নয়। এই 16টা ধাতুর যে অর্থ,
সেই রকম অর্থ যদি অন্য কোনো ধাতুর থাকে, সেই ধাতু যোগ করলেও তার এরকম দুটো করে কি হবে, কর্ম হয়ে যাবে। মানে যেখানে অপাদান, সম্প্রদান, অধিকরণ, কর্ম, করণ ইত্যাদি হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো তখন কর্ম, অধিকরণ, সম্প্রদান, উপাদান না হয়ে কর্মরূপে হয়ে যাবে। যেমন এখানে প্রথম বাক্যটা যেটা আছে, এই বাক্যটা যদি আমরা করতে চাই, দ্বিকর্মক না করে যদি আমরা লিখতে চাই, তাহলে কি হবে? গোহ পয়ঃ দগ্ধি, এটা বাক্য হবে। গোহ এখানে পঞ্চমী হবে, পয়ঃ এখানে দ্বিতীয় আছে, দগ্ধি এটা হচ্ছে ক্রিয়াপদ। গোহ এখানে পঞ্চমী কি করে এলো? অধিকরণে উপাদানে পঞ্চমী এলো, গরুর থেকে দুধ দহন করা হচ্ছে, সিম্পল বাক্য। তাহলে গরুর থেকে এখানে উপাদান হচ্ছে, কিন্তু এই উপাদান আমি দুহ ধাতু যেহেতু এখানে পরিগণনা করা আছে, সেই জন্য দুহ ধাতুর প্রয়োগে সেই উপাদানকে আমি উপাদান রূপে বলতে যদি না ইচ্ছা হয়, তাহলে আমি বলবো না। তখন সেখানে কি বলবো তাহলে? তো সেখানে তখন দ্বিতীয়া নিয়ে চলে আসবো। তাহলে গৌহ এটা পঞ্চমী ছেড়ে দিয়ে দ্বিতীয়া নিয়ে চলে এলাম, গাম পয়ঃ দগ্ধি, এরকম বাক্য হয়ে গেল। ঠিক এই বাক্যটাও সেরকম যদি আমরা ভাঙতে চাই, সেটা তাহলে এখানে দুটো বাক্যই ঠিক, কিন্তু গাম দগ্ধি পয়ঃ এই বাক্যটাও ঠিক, গোহ পয়ঃ দগ্ধি এই বাক্যটাও ঠিক। ঠিক আছে, দুটো বাক্যই এখানে ঠিক। এরকম এখানেও বলিম ইয়াছাতে বসুধাম, বলিম ইয়াছাতে বসুধাম, এখানে বলির থেকে বসুধা চাইছে। তাহলে এখানে কি হতে পারে, কিরকম বাক্য হতে পারে? বলিতে হচ্ছে বলি থেকে বলি পঞ্চমী বলে বলিতে বলিতে পঞ্চমী, বলিতে পঞ্চমী হওয়ার কথা। ঠিক আছে, বলিতে বলিতে পঞ্চমী হওয়ার কথা, কিন্তু হ্যাঁ এখানে একটু 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 বিশেষ আছে, এখানে একটু বিশেষ আছে, একটু ভিতর দিকে একটু যাচ্ছে বিচারটা। কিরকম? এখানে সব জায়গাতে কিন্তু যেমন আমরা বললাম যে এখানে অধিকরণ বা উপাদান প্রাপ্ত ছিল, সেই উপাদান অধিকরণকে যদি বলতে না চাই, তাহলে আমাদের সেখানে কর্ম করতে হবে আর দ্বিতীয় বিভক্তি নিয়ে আসতে হবে, এটা আমরা বললাম তো। কিন্তু সব জায়গাতে কিন্তু এরকম যে উপাদান পূর্ব থেকে প্রাপ্ত হচ্ছিল, উপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, কর্ম ইত্যাদি যে প্রাপ্ত হচ্ছিল, সেরকম কিছু নয়। কোনো কোনো জায়গাতে কোনো বিভক্তিই প্রাপ্ত হচ্ছিল না। তাহলে সেখানে কোনো বিভক্তি না প্রাপ্ত হলে সম্বন্ধ সামান্যে ষষ্ঠী বিভক্তি হয়, সেই ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়ে যেত। সেই ষষ্ঠী বিভক্তি যাতে না হয়, তার জন্য কিন্তু এই সূত্রের দ্বারা, এই এই নিয়মের দ্বারা, সরি সূত্র নয়, এই এখানে যেহেতু পরিগণনা করা আছে, এই নিয়মের দ্বারা সেখানে দ্বিতীয় বিভক্তি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে সব জায়গাতে যে সম্প্রদান প্রাপ্তই হচ্ছিল, উপাদান প্রাপ্তই হচ্ছিল, অধিকরণ প্রাপ্তই হচ্ছিল, তারপরে সেই অধিকরণের অবিবক্ষা করার জন্য আমরা দ্বিতীয় নিয়ে আসছি, কর্ম করছি, সেরকম নয়। অনেক জায়গাতে কোনো বিভক্তি প্রাপ্ত ছিল না, কোনো বিভক্তি যখন প্রাপ্ত না থাকবে, সেখানে সম্বন্ধে সামান্য ষষ্ঠী করতে পারি আমরা। তাহলে সেখানে ষষ্ঠী চলে আসতো, ষষ্ঠী যদি চলে আসে, কিন্তু ষষ্ঠ্যান্ত আমাদের প্রয়োগ ইষ্ট নয়, সেরকম কোথাও প্রয়োগ নেই, সব জায়গাতে দ্বিতীয়াই প্রয়োগ আছে। তাহলে কি করতে হবে? সেখানেও কিন্তু এই নিয়মের দ্বারা বুঝতে হবে যে দ্বিতীয়া হচ্ছে। তাহলে এখানে যেমন গাম দগ্ধি পয়ঃ এই বাক্যটাকে আমরা ভেঙে গৌহ পয়ঃ দগ্ধি এরকম করতে পারছি, সেই সকল জায়গাতে, যে সকল জায়গাতে কোনো বিশেষ ভাবে উপাদান, সম্প্রদান এই সকল প্রাপ্ত ছিল না, ষষ্ঠী প্রাপ্ত হয়ে যেত, সেই জায়গাতে কিন্তু একটাই বাক্য হবে। এই দ্বিকর্মক ধাতু যোগ করলে দুটো কর্ম ঘটিত যে বাক্য, সেই বাক্যই হবে। যেমন উদাহরণ পরের বারেই আছে, বলিম ইয়াচাতে বসুধাম, ইয়াচাতুর অর্থ হচ্ছে চাওয়া। তো এখানে আমরা যদি বাংলাতে বাক্যটা বলি, তাহলে বলির থেকে বসুধা মানে পৃথিবীকে চাইছে, তখন আমরা বুঝতে পারি যে বলি এখানে উপাদান হচ্ছে, তার জন্য উপাদানে পঞ্চমী বিভক্তি নিয়ে আসবো। কিন্তু এখানে একটু সংস্কৃতের দিক থেকে যদি একটু চিন্তা করতে হয়, তাহলে এখানে কিন্তু উপাদান প্রাপ্ত হচ্ছে না। উপাদান কোথায় হয়? যেখানে বিভাগ হচ্ছে সেখানেই উপাদান হয়। নিয়মগুলো মনে রাখবে, যেখানে উপাদান হচ্ছে সেখানেই বিভাগ হচ্ছে, সেখানেই উপাদান সম্ভব। বিভাগ কখন হবে?
যখন আমি কারোর কাছ থেকে কিছু চাইছি তখন তো বিভাগ হচ্ছে না, চাওয়ার পরে সে যখন দেবে তখনই কিন্তু বিভাগ সম্ভব। তাহলে সেই চাওয়ার পরে যখন দেবে তখন বিভাগ হবে, তখন উপাদান সংজ্ঞা তার হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে দিচ্ছে, আমি চাইছি যতই চাই, ততক্ষণ কিন্তু তার উপাদান সংজ্ঞা সম্ভব হচ্ছে না। তাহলে সেখানে কিন্তু পঞ্চমী প্রাপ্ত হবে না। তার জন্য বলি, এখানে বলি থেকে পঞ্চমী বিভক্তি নিয়ে এসে বলে হে ইয়াচাতে বসুধাম, এরকম বাক্য কিন্তু কোনোদিনই হবে না। সবসময় বলিম ইয়াচাতে বসুধাম এরকমই বাক্য হবে। বুঝা গেল? তার জন্য এখানে কিন্তু কোনো বিশেষ ভাবে সম্প্রদান, উপাদান, অধিকরণ ইত্যাদি প্রাপ্তই হচ্ছে না। এখানে সর্বদাই ষষ্ঠী প্রাপ্ত হয়ে যেত, বলে হে ইয়াচাতে বসুধাম এখানে ষষ্ঠী হয়ে যেত। সেই ষষ্ঠী হওয়া আমাদের ইষ্ট নয়, এই জন্য দ্বিতীয়াই করতে হবে। তাহলে বলিম ইয়াচাতে বসুধাম এরকমই বাক্য হবে, এরকমই বাক্য হবে। এরকম তন্ডুলাত ওদনম পচাতি, এখানে কিন্তু ওই তন্ডুলাত হয়ে যেত। তন্ডুলান ওদনম পচাতি দ্বিতীয় আছে, তন্ডুলাত হয়ে যেত, বা তন্ডুলেভ্য ওদনম পচাতি পঞ্চমী চলে আসতো। গর্গাম সদম দণ্ডয়তি, এখানেও কিন্তু ওই বলিম ইয়াচাতে বসুধাম এই বাক্যের মতো। তো এরকম কিছু কিছু বিষয় আছে। সব জায়গাতে যে এরকম প্রয়োগ করা যাবে সেরকম কোনো নিয়ম নেই। মানে এই গাম দগ্ধি পয়হ এই বাক্যের ক্ষেত্রেই এরকম গৌহ পয়হ দগ্ধি এরকম প্রয়োগ করা যাবে। এরপরে এখানে যে বিচার, যেটার জন্য আজকে ক্লাসটা রেখেছিলাম, আজকে বলেছিলাম যে বলবো, সেটা হচ্ছে কি, এই সকল বাক্যগুলো যদি আমি বাচ্য পরিবর্তন করতে চাই তাহলে কিরকম হবে। এখানে তো দুটো কর্ম আছে, কোনোদিন কি আমরা ভেবে দেখেছি দুটো কর্ম আছে, তাহলে কোন কর্মটাকে আমরা পরিবর্তন করব? বাচ্য পরিবর্তন যখন করি, কর্তরি থেকে কর্মনীতে নিয়ে আসি, তখন কিরকম নিয়ম আছে? কর্মকে কর্তা করতে হয়, কর্মউক্ত হয় আর কি। হ্যাঁ, কর্ম উক্ত হয়, কর্ম আর কর্মতে প্রথম বিভক্তি নিয়ে আসতে হয়। ধাতুর উত্তর ইয়, একটা ইকার যোগ করতে হয়, তারপরে আত্মনিপতি রূপ লাগাতে হয়। ঠিক আছে? আর ওই কর্তার বচন অনুযায়ী ক্রিয়ার, ওই কর্মের বচন অনুযায়ী ক্রিয়াপদের সেই বচন হয়। যেমন একটা উদাহরণ যদি দিই আমরা এখানে, সাধারণ একটা বাক্য, তাৎপর্য, সাধারণ বাক্য হলো এই বাক্যের তাৎপর্য সাধারণ। রামহ বনম গচ্ছতি, এই বাক্যটা যদি কর্ম নিতে করতে চাই কি করতে হবে? রামেণ বনং রামেণ গম্যতে। গম্যতে। কি করলাম আমরা? রামেণ এখানে তৃতীয়া নিয়ে এলাম, কর্তাদের তৃতীয়া নিয়ে এলাম। বনম এখানে প্রথমা নিয়ে এলাম, এখানে কিন্তু দ্বিতীয় আছে এখানে। তাহলে হচ্ছে গ্রামহ হবে। হ্যাঁ, গ্রামহ গম্যতে। তাহলে এখানে গম ধাতু, ধাতু থেকে ইকার একটা যোগ করব, গম্য হলো, তারপরে আত্মনেপদের রূপ নিয়ে আসবো। গম্যতে এক বচন কি করে হলো? তো গ্রাম কর্ম, তার বচন হচ্ছে এক বচন যেহেতু আছে, আর প্রথম পুরুষ আছে, তার জন্য এখানেও গম্যতে এলো। তো এরকম হচ্ছে বাচ্য পরিবর্তন হয়। এখানে একটাই কর্ম ছিল, কি হচ্ছে এখানে যে ইকারটা আসছে সেই ইকারটা কর্মকে উক্ত করছে, অতএব কর্মতে প্রথম বিভক্তি হচ্ছে। কিন্তু দ্বিকর্মক ধাতুর ক্ষেত্রে যেখানে দুটো কর্ম আছে, সেখানে কাকে উক্ত করবে বা কাকে উক্ত করবে না, অথবা দুটোকেই উক্ত করবে কি না, ঠিক আছে, এইসব বিষয়গুলো নিয়ে একটু ভাবনা আছে। যেমন এখানে গাম দগ্ধি পয়হ, দুটো কর্ম আছে, একটা পয়হ একটা গাম। তাহলে এখানে যদি এই বাক্যটাকে যদি আমরা কর্ম নিতে করতে চাই, তাহলে কোন কর্মটাকে আমরা পরিবর্তন করব? বা দুও ধাতু থেকে যে ইয়কারটা নিয়ে আসবে সেই ইয়কারটা কাকে উক্ত করবে? গাম গোকে উক্ত করবে অথবা পয়কে উক্ত করবে, কাকে উক্ত করবে? তো সেক্ষেত্রে একটা নিয়ম আছে। এখানে দেখো দুহাদি 12টা ধাতু আছে, দু, ইয়াজ, হ্যাঁ, দু, ইয়াজ, পচ, দন, রুধি, পৃচ্ছ, চি, ব্রু, জি, মত, মুষ, নি, শ্বাস একটা আছে। দু, ইয়াজ, পচ, দন, রুধি, ছি, চি, ব্রু, হ্যাঁ, শ্বাস। এখানে শাস্তি চলে এসছে, শ্বাস, ঠিক আছে।
জি মথ মুষ, এই যে এইটা হচ্ছে 12টা ধাতু। এগারোটা আছে, এখানে দুটো একটা আছে, এই যে এইটা হচ্ছে 12টা। তাহলে এই দুহাদি ধাতু যেগুলো আছে সেগুলো, সেই ধাতু আছে 12টা। আর নি, হ্রি, কৃষ, বহ, এই 4টা ধাতু আছে। তো এখানে কিন্তু দুই ধরনের নিয়ম আছে। কি একটা নিয়ম আছে, আচ্ছা, নিয়মটা হচ্ছে কি গৌণ, এখানে দুটো কর্ম আছে, মানে সেই দুটো কর্মের মধ্যে একটা কর্ম হচ্ছে মুখ্য কর্ম, আর একটা হচ্ছে গৌণ কর্ম। ঠিক আছে, দুটা দুটো কর্ম আছে, তো তাদের মধ্যে একটা কর্ম হচ্ছে মুখ্য কর্ম, একটা কর্ম হচ্ছে গৌণ কর্ম। এখানে যেমন এই বাক্যে দে গাম দগ্ধি পয়হ, যদি বাক্যটাকে ঘুরিয়ে লিখি তাহলে গোহ দগ্ধি পয়হ এরকম আসছে। পয়হ এই কর্মের কিন্তু কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, তার জন্য পয়হ এই কর্মটা হচ্ছে কি মুখ্য কর্ম। আর গাম এই যে কর্মটা হয়েছে এটা হচ্ছে গৌণ কর্ম। ঠিক এখানেও বলিম ইয়াচাতে বসুধাম, বসুধাম এর এটা এই যে কর্ম, এটা কিন্তু মুখ্য কর্ম। বলি এটা হচ্ছে গৌণ কর্ম। সব জায়গাতেই এরকম। তন্ডুলান ওদনম পচাতি, তন্ডুল এটা হচ্ছে গৌণ কর্ম, ওদন এটা হচ্ছে মুখ্য কর্ম। শতম দণ্ডয়তে, এখানেও শত হচ্ছে মুখ্য কর্ম, গর্গ হচ্ছে গৌণ কর্ম। গাম ব্রজম অবনতি গাম, এখানেও গাম হচ্ছে মুখ্য কর্ম, ব্রজ হচ্ছে গৌণ কর্ম। এরকম এই 12টা ধাতুর ক্ষেত্রে যে সকল কর্মগুলো হচ্ছে সেগুলো কি সব কেউ হয় মুখ্য কর্ম, কেউ হয় গৌণ কর্ম। ঠিক নি, হ্রি, কৃষ, বহ, এখানেও কিন্তু ওরকম, কেউ গৌণ কর্ম আছে, কেউ মুখ্য কর্ম আছে। এখানে নি, হ্রি, কৃষ, বহ, এখানে সব জায়গাতেই গ্রামম অজাম নয়তি হরতি কর্ষতি বহতি বা একই আছে। তার জন্য অজাটা এখানে হচ্ছে মুখ্য কর্ম, গ্রামম এটা হচ্ছে গৌণ কর্ম সব জায়গাতেই। তাহলে কোন কর্মের পরিবর্তন হবে? তো বলা হয় কি দুহাদি যে সকল 12টা ধাতু আছে তাদের যেটা গৌণ কর্ম সেখানে হচ্ছে পরিবর্তন হবে। তাহলে যদি বাক্য রচনা আমরা করতে যাই, কর্মনীতে এই বাক্যগুলো লিখতে যাই, তাহলে কি হবে? গাম দগ্ধি পয়হ, এখানে যদি আমরা একটা করে ক্রিয়াপদ কর্তা কর্তৃপদ দিয়ে দিই, দেবদত্ত গাম দগ্ধি পয়হ, এই বাক্য যদি আমরা পরিবর্তন করতে চাই এখানে কি করতে হবে? প্রথমে দেবদত্ত আছে, সেটাকে দেবদত্তেন। দেবদত্তেন করে দিলাম। তারপরে ধাতুটা কি করতে হবে? ঠিক আছে, তাহলে ধাতুটা ধু আছে, তাহলে দুই দুই হাতে। হাতে, দুই হাতে। এরপরে কাকে পরিবর্তন করব? কোন কর্মটাকে পরিবর্তন করব? তাহলে কি বলা হচ্ছে, যেটা গৌণ কর্ম সেখানে পরিবর্তন করব, তাকে দেখে পরে ক্রিয়াপদ নিয়ে আসতে হবে। তাহলে গৌণ কর্ম কি আছে? গাম, তার প্রথম আর এক বচন নিয়ে আসতে হবে, কি হবে? গৌহু। আর পয়হ কর্মতে থেকে যাবে, গৌহু পয়হ দুই হাতে। গৌহু এক বচন যেহেতু আছে তার জন্য এখানে দুই হাতে এক বচন হলো। তাহলে এটা বুঝেছে দেবদত্তে না গৌহু পয়হ দুই হাতে। পয়হ এখানে কিন্তু দুই বচন, দ্বিতীয় বিভক্তি আছে, এর কোনো পরিবর্তন হয়নি। গাম এখানে যে দ্বিতীয় ছিল সেই দ্বিতীয়টা না হয়ে প্রথম হয়ে গেল, যেহেতু কর্মনীতে বাক্য আছে। তখন দেবদত্তে না গৌহু পয়হ দুই হাতে, এরকম বাক্য হবে। বুঝা গেছে? ঠিক আছে, এই সব জায়গায় জায়গাতেও এরকম ভাবে পরিবর্তন হবে। আর এই যে নিহ্রি কৃষ বহ, এখানে কিন্তু এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রধান যে কর্ম সেই প্রধান কর্মের পরিবর্তন হবে। ঠিক আছে, প্রধান যে কর্ম সেই প্রধান কর্মের পরিবর্তন হবে। তাহলে এখানে নি, হ্রি, কৃষ, বহ 4টা ধাতু যোগে একটা বাক্য পেয়েছি আমরা, গ্রামম অজাম নয়তি হরতি কর্ষতি বহতি বা। এখানে গৌণ কর্ম হচ্ছে গ্রাম, গ্রাম হচ্ছে গৌণ কর্ম, অজা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে এই বাক্যটা পরিবর্তন করতে গেলে আমাদের করতে হবে মুখ্য কর্মের পরিবর্তন করতে হবে। তাহলে মুখ্য কর্ম আছে অজা, তাহলে তার প্রথম আর এক বচনে নিয়ে আসতে হবে, অজা হবে। তাহলে গ্রামম অজা নয়তে, নয়তি থেকে নিয়তে,
হ্রিয়তে, কর্ষতে আর উহ্যতে। ঠিক আছে, এখানে গৌণ যে কর্ম গ্রাম, সে কিন্তু দ্বিতীয়ান্তই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। কার পরিবর্তন হয়েছে? মুখ্য যে কর্ম ছিল অজা, তারই কিন্তু পরিবর্তন হয়েছে, প্রথম আর এক বচন হয়েছে অজা। নিয়তে, হ্রিয়তে, কর্ষতে, উহ্যতে, বহ থেকে উহ্যতে। এই যে বাকি যে 11টা এখানে ধাতু আছে, সেই 11টা ধাতুর পরের অপ্রধান দিনে, কর্মে, অপ্রধান কর্মে স্যার দ্বিতীয় হবে, হ্যাঁ এটা প্রধান হচ্ছে কর্মে দুহাদি। প্রথম। হ্যাঁ দুহাদি 12টা যে ধাতু আছে সেখানে হচ্ছে যে অপ্রধান কর্ম, গৌণ কর্ম, সেই গৌণ কর্মে পরিবর্তন হবে। আর নি, হ্রি, কৃষ, বহ এই যে 4টা ধাতু আছে, এর ক্ষেত্রে যেটা মুখ্য কর্ম, সেই মুখ্য কর্মতে কিন্তু পরিবর্তন হবে। এই যে 11টা ধাতু আছে, সেই 11টা ধাতুর পরের দিনে, পরের ক্লাসে আর কি বাচ্য পরিবর্তন করে নিয়ে আসতে হবে। পারা যাবে তো? সবগুলোর 11টা, ইয়াজ, পচ, দণ্ড, রুধি, এই যে 11টা, বাকি তো করা আছে, করা হয়ে গেল। যে 11টা ধাতু আছে এগুলো। হুম হ্যাঁ স্যার। হুম তাহলে পরের সপ্তাহে এটা করে নিয়ে আসতে হবে, কাজ রইলো। আর এই যে একটা শেখানো হলো, এগুলো কিন্তু অভ্যাস করতে হবে। এই যে সতী সপ্তমী দিয়ে এগুলো অভ্যাস করতে হবে, ঠিক আছে? এরকম আমাদের একটা গল্প শেষ হয়েছে। এরপরের গল্পতে আরো যে সকল জিনিসগুলো আছে আসবে, সেগুলো সব মানে একে একে হয়েছে সব, ঠিক আছে? একটা দেখুন, এরকমই একদম সহজ সহজ বাক্য দিয়ে, ছোট ছোট সেন্টেন্স দিয়ে একটা গল্প আছে। একটা ব্রাহ্মণের আর দুইজন হচ্ছে চোরের গল্প। ছোটতে এই সব গল্পগুলো আমরা সবাই শুনেছি, এটা আজকে পড়বো। দেখো, অস্তি গৌতমস্য অরণ্যে কশ্চিৎ ব্রাহ্মণ। এই বাক্যে নতুন কিছুই নেই। গল্প লেখার হচ্ছে এটা শৈলী, যে ক্রিয়াপদটা সবসময়, অনেক সময় আমরা যখন প্রথম প্যারাগ্রাফের প্রথম হয়, সেখানে ক্রিয়াপদটা প্রথমে দিয়ে লেখা হয়, এটা হচ্ছে শৈলী। তার জন্য এখানে অস্তি গৌতমস্য অরণ্যে কশ্চিৎ ব্রাহ্মণ, এটা হচ্ছে যে কোনো, শুধু গল্প লেখার ক্ষেত্রে নয়, যে কোনো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে এই প্রথমে ক্রিয়াপদটা প্রথম, মানে প্রথম সেন্টেন্সের যে ক্রিয়াপদ সেটা প্রথমে লিখে, যদি প্রশ্নসূচক বাক্য না হয়। অস্তি উত্তরস্যাম দিশি দেবতাত্মা, অস্তি ক্রিয়াপদটা প্রথমে। তো এটা সেই সেই কবির শৈলী আর কি। ঠিক আছে, তো অস্তি এখানে ক্রিয়াপদ আছে অস ধাতু, তার প্রথম পুরুষের এক বচনে আছে অস্তি। ঠিক আছে, প্রথমেই তো আমাদের ক্রিয়াপদটা দেখতে হতো। নিয়ম আগের দিন বলেছিলাম যে বাক্যের ক্রিয়াপদ দেখতে হবে। তাহলে অস্তি এখানে ক্রিয়াপদ আছে, পরস্মৈ পদ আছে, মানে সেটা কর্তরিতে আছে। তাহলে এখানে কর্তা প্রথম আর এক বছর প্রথমাতেই থাকবে। তার প্রথমাতে কর্তা আছে ব্রাহ্মণ, তার বিশেষণ আছে কশ্চিৎ। তাহলে সেই কশ্চিৎ ব্রাহ্মণ, কশ্চিৎ চিৎ প্রত্যয়ের অর্থ আমরা বলেছিলাম। কশ্চিৎ ব্রাহ্মণ অস্তি কোথায় আছে? তো অরণ্যে। কার অরণ্যে? কোথায় অরণ্যে? তাহলে গৌতমস্য অরণ্যে। অস্তি গৌতমস্য অরণ্যে কশ্চিৎ ব্রাহ্মণ। এখানে যদি আমরা এরকম ভাবে করি, অস্তি অস্তি কশ্চিৎ, অস্তি কশ্চিৎ গৌতমস্য অরণ্যে ব্রাহ্মণ, এরকম করলেও করা যাবে, আরো শুনতে ভালো লাগবে। তো বাক্য হচ্ছে রচনা করার ক্ষেত্রে এরকম নিজেকে ভাবতে হবে, সেটা কবির প্রতিভা। সে যেমন ভাবে লিখবে একটা সুন্দর বিন্যাস হবে, পরপর শুনতে একটা ভালো লাগবে। গদ্য কাব্যের ক্ষেত্রে বিশেষ করে এগুলো একটু প্রয়োজন, কারণ গদ্যম কবিনাম নিকষম বদন্তি একটা বাক্য আছে। পদ্য রচনার ক্ষেত্রে প্রতিভা লাগে ঠিকই, কিন্তু পদ্য রচনাতে পদ্য পড়তে বা শুনতে সেটা যেহেতু ছন্দময় থাকে, তার জন্য একটা রিদিমে চলে যায়।
সেখানে অতটা বাক্যের কি অর্থ, তাৎপর্য, সৌন্দর্যতা অত কিছু চোখে না পড়লেও চলবে। কারণ একটা যে ভালো ছন্দ দিয়ে যদি কোনো শ্লোক লেখা হয়, সেখানে বিষয়বস্তু কেউ দেখবেই না, শ্লোকটা পড়তে ভালো লাগছে, পড়ে পড়ে যাবে। তাহলে সেখানে কবি হচ্ছে শ্লোকের ছন্দর দ্বারাই কিন্তু সে কবি সার্থক হয়ে যাচ্ছে। কিন্তু গদ্য কাব্য রচনা করা অত্যন্ত কঠিন। কারণ গদ্যতে গল্প সবাই গল্পের দিকে ইন্টারেস্ট হবে, কিন্তু সেটা পড়তে আর কি সবাইকার ইচ্ছা হবে না। তার জন্য একটা সুন্দর পদবিন্যাস যদি করে যায়, তাহলে অস্তি কশ্চিৎ গৌতমস্য অরণ্যে ব্রাহ্মণ বিশেষ ব্রাহ্মণ এরকম ভাবে যদি করা হয়, তাহলে কিন্তু সেটা শুনতে ভালো লাগে। তার জন্য পদ্য কাব্য রচনার থেকে গদ্য কাব্য রচনা অত্যন্ত কঠিন। আমরা সবাই ভাবি যে না, গদ্য তো লিখে দিতে পারবো, কিন্তু একটা পদ্য লিখতে পারি না। কিন্তু কোন তাৎপর্য ওটা, যে লিখে তো দেওয়া যাবে, কিন্তু ফেমাস হতে গেলে যদি গদ্য লিখে ফেমাস হওয়া আর পদ্য লিখে ফেমাস হওয়া, সেখানে হচ্ছে অনেকটা পার্থক্য। তার কারণ মহাকবি যারা আছে যতজনই দেখবে সবাই পদ্য লিখেছে, কেউ কিন্তু গদ্য সেরকম ভাবে লিখেনি। তার জন্য গদ্যম কবি নাম নিকষম বদন্তি এরকম বলা হয়েছে। গদ্য কাব্য যদি খুব ভালো না হয়, তাহলে কেউ পড়বে না। আবার এটাও খেয়াল রাখতে হবে অত্যন্ত কঠিনও যেন না হয়ে যায়, কাদম্বরী ইত্যাদি অতটা কঠিনও হওয়া চলবে না, এইসব ভেবে রাখতে হবে। তার জন্য গদ্য লেখা অত্যন্ত কঠিন। অস্তি কশ্চিৎ গৌতমস্য অরণ্যে ব্রাহ্মণ, এই বাক্যটা যদি গৌতমস্য অরণ্যে কশ্চিৎ ব্রাহ্মণ অস্তি এরকম বলা হয়, অতটা শুনতে ভালো লাগছে না। কিন্তু অস্তি কশ্চিৎ গৌতমস্য অরণ্যে ব্রাহ্মণ, এটা শুনতে ভালো লাগছে। স চ যজ্ঞায় অন্যস্মাৎ গ্রামাৎ ছাগম কৃত্বা স্কন্ধে নীতবান। তাহলে প্রথম বাক্যতে সেরকম কিছু নেই আমাদের, প্রথম বাক্যে সেরকম কিছু নেই। দ্বিতীয় যে বাক্য আছে, সচ যজ্ঞায় অন্যস্মাৎ গ্রামাৎ ছাগম কৃত্বা স্কন্ধে নীতবান, দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্যতে আমাদের দেখতে হবে ক্রিয়াপদ কি আছে। তাহলে ক্রিয়াপদ কি আছে এখানে? নীতবান, এটা হচ্ছে ক্রিয়াপদ আছে। তাহলে নীতবান এখানে স্তবতু প্রত্যয় আছে, স্তবতু প্রত্যয় আছে মানে বাক্যটা কর্তরিতে আছে, বুঝে নিতে হবে। যেমন বলেছিলাম যে পরস্মৈ পদ আছে মানেই সেখানে বুঝে নিতে হবে যে বাক্যটা কর্তরিতেই আছে। ঠিক তেমনি আরেকটা হচ্ছে, যদি স্তবতু প্রত্যয় থাকে অথবা সত্রী প্রত্যয় থাকে, তাহলে বুঝে নিতে হবে যে বাক্যটা কর্তরিতেই আছে। এখানে স্তবতু প্রত্যয় আছে যেহেতু, তার জন্য বাক্যটা বুঝে নিতে হবে কর্তরিতে আছে। কর্তরিতে যদি থাকে, তাহলে সেখানে কর্তা প্রথমার এক বচনে হবে। এখানে প্রথমার এক বচন আছে সহ, এটা হচ্ছে কর্তা। তাহলে সহ, এখানে সহ শব্দের অর্থ কি? তো পূর্ব সহ শব্দ মানে সর্বনাম শব্দ। যে কোনো সর্বনাম শব্দই কি করে? পূর্বে যে ঘটনা হয়েছে তাকে পরামর্শ করে, তাকে ইঙ্গিত করে। তাহলে পূর্বে যার কথা বলা হচ্ছিল সহপদের দ্বারা তাকেই ধরতে হবে, সেই ব্রাহ্মণের কথা বলা হচ্ছিল, এই জন্য সহপদের দ্বারা ব্রাহ্মণকে ধরতে হবে। সহচ মানে সহ ব্রাহ্মণ যজ্ঞায় অন্যস্মাৎ গ্রামাৎ ছাগম কৃত্বা স্কন্ধে নীতবান। সেই ব্রাহ্মণ কি করেছে? অন্যস্মাৎ গ্রামাৎ, এখানে অন্য শব্দ তার পঞ্চমীর এক বচন অন্যস্মাৎ হয়েছে। কেন হয়েছে? কারণ অন্য শব্দটা সর্বনাম শব্দ। সর্বনাম শব্দের যেরকম রূপ হয় সর্বহ, সর্বৌ, সর্বে, আগের দিন আমরা বলছিলাম সর্বস্মাৎ হয়, ঠিক তেমনি অন্যস্মাৎ। অন্যস্মাৎ গ্রামাৎ, অন্য গ্রাম থেকে কি কিনেছে? ছাগম কৃত্বা, ছাগল কিনে স্কন্ধে নীতবান, কাঁধে নিয়েছে, ছাগলটাকে কাঁধে নিয়েছে। সেই ছাগলটা সে কেন কিনেছে, কি কারণ? তার জন্য বলছে কি যজ্ঞায়, যজ্ঞের জন্য, যজ্ঞ নিমিত্ত সে অন্য গ্রাম থেকে ছাগল কিনে কাঁধে নিয়েছে। এখানে ত্বা প্রত্যয় আছে। কি করে ত্বা প্রত্যয় হলো? এখানে ত্বা প্রত্যয়ের নিয়ম কি বলা হয়েছিল? আহ, যেখানে দুটো ক্রিয়াপদ থাকবে, যেটা আগের ক্রিয়াপদ হবে সেখানে তো প্রত্যয় হবে। আগে ক্রিয়াপদ হবে নয়, মানে দুটো কাজ করছে, যেরকম সে খেয়ে আহ দূরদর্শন দেখছে, তো প্রথমে যে ক্রিয়াপদটা অনুষ্ঠিত হয়েছে সেখানে তো প্রত্যয় হবে। হ্যাঁ।
এরকমই তিনটে আমি স্টেপ বলেছিলাম। একটা হচ্ছে একটা বাক্যে একাধিক ক্রিয়াপদ থাকতে হবে, ঠিক আছে। সেই সমস্ত ক্রিয়াপদের দ্বিতীয়ত সেই সমস্ত ক্রিয়াপদের কর্তা একজনই হবে। তাহলে পূর্বকালে বিদ্যমান যে ক্রিয়া, সেই ক্রিয়ার বাচক যে ধাতু, সেই ধাতু থেকে আমরা ত্বয়া প্রত্যয় করব, ঠিক আছে। তার জন্য এখানে দুটো এই বাক্যের দুটো ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে নিতবান এই ক্রিয়া, আর একটা হচ্ছে ক্রীণাতি এই ক্রিয়া। তাহলে সেখানে পূর্বকালে বিদ্যমান যে ক্রিয়া, ক্রীণাতি ক্রিয়া, তার বাচক যে ধাতু ক্রি ধাতু, সেখান থেকে ত্বয়া প্রত্যয় হবে, তাহলে কৃত্বা হলো। আর এই সমস্ত ক্রিয়াপদেরই কর্তা হচ্ছে কে? ব্রাহ্মণ, সহ ব্রাহ্মণ। তার জন্য এখানে ত্বয়া প্রত্যয় হয়েছে। যদি এই যে তিনটা স্টেপ বলেছে, এই তিনটা স্টেপের মধ্যে সবকিছু এখানে ঢুকে আছে। আমি যদি বলি যে প্রথমে যে ক্রিয়াপদ হয়েছে সেই ক্রিয়াপদ থেকে শুধুমাত্র হবে এরকম নয়, তাহলে একটা বাক্য আমি বলছি, এই যে বাক্য, এই বাক্যের ক্ষেত্রে আমি কার উত্তর ত্বয়া প্রত্যয় করব। এখানে আমি এই বাক্যটাকে ত্বয়া প্রত্যয় দিয়ে ব্যবহার করতে চাই, কি করব তাহলে? রামः আগম্য খাদিত্বা পঠতি। এরপরে আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মে এখানে কোনো দোষ হবে না। কিন্তু যদি বলি যে একটা এক বাক্যে যে পূর্ব ক্রিয়া নিষ্পন্ন হয়েছে, পূর্বকালে যে ক্রিয়া নিষ্পন্ন হয়েছে সেই ক্রিয়া থেকে ত্বয়া প্রত্যয় হবে, তাহলে শুধুমাত্র পূর্বকালে নিষ্পন্ন হয়েছে এখানে আগচ্ছতি, এটাই এখান থেকে শুধুমাত্র হবে, খাদতি এখান থেকে হবে না। কিন্তু এখানে খাদতি এখান থেকেও করতে চাই, আরো যদি এখান থেকে দিই খাদতি অথবা স্নাতি অথচ পঠতি, এরকম করতে গেলে তাহলে এখানেও কিন্তু হবে। একটা বাক্যে একাধিক ক্রিয়া থাকতে হবে, সেই সমস্ত ক্রিয়ার কর্তা একজনই হবে। তাহলে পূর্বকালে বিদ্যমান যে ক্রিয়া, তার বাচক যে ধাতু, সেই ধাতুর থেকে ত্বয়া প্রত্যয় নিয়ে আসতে হবে। এখানে পূর্বকালে বিদ্যমান ধাতু আছে যেমন আগচ্ছতি, তেমন খাদতি, তেমন স্নাতি, এর তিনটাই। তখন এখানে রামঃ আগম্য স্নাত্বা খাদিত্বা স্নাত্বা পঠতি, পঠতি। এরকম বাক্য হবে। ঠিক আছে। রামঃ আগচ্ছতি অথ খাদতি অথ স্নাতি অথচ পঠতি, এই বাক্যটা এরকম ভাবে পরিবর্তন করতে হবে। এখানেও সেরকম হয়েছে, সচ যজ্ঞায় অন্যস্মাৎ গ্রামাৎ ছাগম কৃত্বা স্কন্ধে নিতবান, ঠিক আছে। তৃতীয় বাক্য কি আছে? সহ গচ্ছন ধূর্তাভ্যাম অবলোকিতঃ, সহ গচ্ছন ধূর্তাভ্যাম অবলোকিতঃ। সহ মানে সহ ব্রাহ্মণঃ, গচ্ছন এখানে ব্রাহ্মণঃ গচ্ছন, শত্রু প্রত্যয় ব্যবহার করা হয়েছে। শত্রু প্রত্যয় কখন হয়? যেতে যেতে খেতে খেতে এরকম। ওরকম অর্থ বোঝালে, হ্যাঁ, যদি বর্তমান কালে ক্রিয়াপদ থাকে তাহলে কিন্তু সেই ক্রিয়াপদের সেই ক্রিয়ার বাচক যে ধাতু, সেই ধাতু থেকে শত্রু প্রত্যয় হতে পারে অথবা সানজ প্রত্যয় হতে পারে। শত্রু প্রত্যয় শুধুমাত্র পরস্মৈপদী ধাতু থেকেই হয়, সানজ প্রত্যয় আত্মনিপদী ধাতু থেকে হয়। এরপরে আত্মনিপদী ধাতু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কর্তৃবাচ্যও হয়, একটা কর্মবাচ্যও হয়। কর্তৃবাচ্যে যদি আত্মনিপদী থাকে তাহলে সেখান থেকে যে সানজ আসবে সে কিন্তু কর্তাকে উক্ত করবে, তখন সেটাকে আমরা কর্তরি সানজ বলি। আর যদি কর্মবাচ্যে আত্মনিপদ হয় তাহলে সেখান থেকে যে সানজ আসবে সেই সানজটা কর্মকে উক্ত করবে, তার জন্য সেটাকে কর্মণি সানজ বলা হয়।
ঠিক আছে? তাহলে সানচের ক্ষেত্রে দুটো ভেদ হতে হবে, একটা হচ্ছে কর্তরি সানচ, একটা হচ্ছে কর্মণি সানচ। বোঝা গেছে? যেমন একটা বাক্য আমি যদি বলি, রামঃ রাজ্যম লভতে। আরেকটা বাক্য আমি যদি বলি, রামেণ রাজ্যম লভ্যতে। তাহলে এখানে এই দুটো বাক্য এখানে সানজ প্রত্যয় আমাদের যদি করতে হয়, তাহলে দুই জায়গাতেই আমরা সানজ প্রত্যয় করতে পারি, কারণ সানজ প্রত্যয় প্রথম ক্রাইটেরিয়া সে দেখবে যে ধাতুটা পরস্মৈপদী কি আত্মনিপদী। যদি আত্মনিপদী হয় তাহলে সানজ প্রত্যয় হবে। এরপরে কিরকম ভাবে তাহলে বাক্যর সেখানে বাক্যর স্ট্রাকচারটা কিরকম হবে, যদি কর্তৃবাচ্য হয় আত্মনিপদীটা, তাহলে সেখানে সানজ প্রত্যয় হবে। তখন সেই সানজ প্রত্যয় কি করবে, কর্তাকে উক্ত করবে। তখন তার বাক্য হবে, কর্তাকে উক্ত করলে কর্তাতে প্রথমায় থাকবে, যে উক্ত হয় সেখানে প্রথমায় হয়, তখন রামঃ হবে। রাজ্যম রাজ্যমই থাকবে যেহেতু কর্তৃবাচ্যে আছে। আর লব ধাতু থেকে সানজ প্রত্যয় করলে কি হবে, লব লব লভ্যমান লভ মানঃ অস্তি। তখন একটা এরকম ক্রিয়াপদ নিয়ে চলে আসতে হবে, রামঃ রাজ্যম লভমানঃ অস্তি। এখানে যে সানজ প্রত্যয় এসেছে সেই সানজ কাকে উক্ত করেছে, রামকে, কর্তাকে উক্ত করেছে। কর্তা তাহলে পুংলিঙ্গে আছে, প্রথম আর এক বচনে আছে, এই জন্য লভমানঃ এখানেও কর্তাদের পুংলিঙ্গ প্রথম আর এক বচন চলে এসছে। এই জন্য রামঃ রাজ্যম লভমানঃ অস্তি এরকম বাক্য রচনা হবে। যদি কর্মণি হয় তাহলে কি হবে, কর্মকে উক্ত করবে, কর্ম অনুযায়ী সেও তারও রূপ বুঝবে। তখন রামেণ রাজ্যম কি হবে, লভ্য, লভ্যমানম হ্যাঁ লভ্যমানম অস্তি। অস্তি। অস্তি একটা ক্রিয়াপদ নিয়ে চলে আসতে হবে। তাহলে এখানে যে সানজ প্রত্যয় হয়েছে সে কিন্তু কর্মকে উক্ত করেছে, তার জন্য সেও কর্ম অনুযায়ী হয়েছে। ঠিক আছে? এরপর সানজ প্রত্যয়ের রূপের ক্ষেত্রে একটু নিয়ম আছে। সানজ প্রত্যয় যখন আসবে তো তখন সে প্রথমে দেখবে যে প্রথম ক্রাইটেরিয়া সে হচ্ছে কি দেখবে, সত্যির প্রত্যয়টা তো হয়ে গেছে একদম, ওখানে শুধুমাত্র সে দেখবে পরস্মৈপদী কিনা। পরস্মৈপদী হলে এরপরে দেখবে সে, পরস্মৈপদী হলে সে দেখবে তার প্রথম রূপ বের করানোর জন্য নিয়ম কি আছে, প্রথম পুরুষের বহু বচনের রূপ নিতে হবে, সেখানে ইকার আর নকারকে ছেড়ে দিতে হবে। তাহলে যে সরি তাহলে যে শব্দ স্বরূপটা নিষ্পন্ন হবে সেটা হচ্ছে সত্যির প্রত্যয়ান্ত প্রাতিপদিক। সানজ প্রত্যয়ের ক্ষেত্রে এরকম কি নিয়ম আছে, তো সানজ প্রত্যয়ের ক্ষেত্রে প্রথমে সে দেখবে যে ধাতুটা আত্মনিপদী কিনা। যদি আত্মনিপদী হয় তারপরে সে দেখবে যে শেষে অতে আছে কি অতে নেই। এখানে লব হতে এটা যদি ভাঙি আমরা, তাহলে আমরা পাবো লব যুক্ত অতে, পাবো কিনা, হ্যাঁ স্যার। লব হতে। তাহলে সে দেখবে যে অতে আছে কিনা। ঠিক আছে? যদি অতে যদি অতে না থাকে, যদি অতে থাকে তাহলে এখানে সিম্পল রূপ হবে। অতে থাকলে সেখানে তেটাকে তুলে দিতে হবে আর তার সঙ্গে মানও যোগ করে দিতে হবে, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে প্রাতিপদিক। এরপরে এই প্রাতিপদিকটা রূপ হচ্ছে সে যাকে উক্ত করবে তার অনুযায়ী চলবে রূপটা। এখানে যেমন কর্তৃবাচ্য আছে তার জন্য কর্তাকে উক্ত করেছে, তাহলে কর্তাতে প্রথম পুরুষের এক বচন আছে, পুংলিঙ্গ আছে, এই জন্য লভমান এটাও প্রথম পুরুষের এক বচন হয়েছে, পুংলিঙ্গ হয়েছে, লভমান অস্তি হয়েছে। ঠিক আছে? এখানেও লভ্যতে অতে আছে শেষে, তার জন্য এখানে কি হবে, সেই তেটাকে ছেড়ে দিয়ে মানও যোগ করে দিতে হবে, লভ্য মানও হয়ে গেল। এরপরে এই রূপ কিরকম হবে, তো যাকে উক্ত করেছে তার লিঙ্গ বচন অনুযায়ী এরও রূপ হবে।
লিঙ্গ বচন বিভক্তি অনুযায়ী এরও রূপ হবে। এখন রামেণ রাজ্যম লভ্যমানমস্তি, রাজ্যম এখানে পুংলিঙ্গ এই নপুংসক লিঙ্গ আছে, প্রথমা আছে, এক বচন আছে, এই জন্য লভ্যমানম এখানেও নপুংসক লিঙ্গ প্রথমা এক বচন হয়েছে, রামেণ রাজ্যম লভ্যমানমস্তি। যদি অতে না থাকে তাহলে কি করতে হবে? শেষে যদি অতে না থাকে তাহলে যেমন হচ্ছে, একটা আমি ধাতু বলছি, রামঃ সেতে, এটা বাক্য। সেতে এখানে আত্মনিপদ আছে, তাহলে এখানে আমাদের সত্যি সানজ প্রত্যয় লাগবে। সানজ প্রত্যয় রূপ কিরকম ভাবে হবে? তাহলে রূপ কিরকম ভাবে হবে? এখানে সেতে আছে, এখানে দেখতে হবে অতে আছে কিনা, দেখবে যে অতে নেই, তাহলে কি আছে? এখানে এতে আছে। এতে যদি থাকে তাহলে সেখানে এতেটাকে বাদ দিয়ে দিতে হবে, তারপরে সেই মানে একারটা বাদ দিয়ে দিতে হবে আর ওকার যোগ করে দিতে হবে, তারপরে মানে একারটা থাকবে আর কি, তারপরে আনো নিয়ে আসতে হবে, আনো। এরপরে এখানে একটা সন্ধি কাজ হয়, সেই সন্ধি কাজ হয়ে এই রূপটা হবে শয়ানঃ। যেহেতু কর্তাকে উক্ত করছে তার জন্য কর্তাকে অনুযায়ী, কর্তা অনুযায়ী এখানে কাজ হবে, তাহলে শয়ানঃ অস্তি এরকম প্রয়োগ হবে। রামঃ শয়ানঃ অস্তি, কি হবে? রামঃ শয়ানঃ অস্তি। ঠিক আছে, তাহলে এখানে সেতে যদি হয় তাহলে এরকম রূপ হবে, আর যদি যদি অতে না থাকে তাহলে এই ধরনের রূপ হবে, যদি অতে থাকে তাহলে তো সহজে এরকম ভাবে রূপ হবে। সেতে এখানে অতে নেই, তার জন্য এখানে তেটা ছেড়ে দিয়ে তার সঙ্গে আনো যোগ করে দিতে হবে। আনো যোগ করলে যেরকম হয় আর কি, সেখানে একটা সন্ধি কার্য হবে, তারপরে এরকম ভাবে কাজ হবে, শয়ানঃ সেতে। যেমন আরো একটা, রামঃ সেতে না যদি বলি, আমরা যদি বলি রামঃ নিদ্রাতি, নিদ্রাতি, এটাও হয়। তাহলে এখানে কি হবে? এখানে দেখো অতি নেই, অতে অতে নেই। আচ্ছা, নিদ্রাতি, নিদ্রাতি এখানে নিদ্রাতে, মনুতে, এখানেও এখানেও অতে নেই, তাহলে এখানে কিরকম হবে? তো এখানেও হচ্ছে ওই তেটাকে বাদ দিয়ে দিতে হবে, তারপরে যেটা থাকবে মনু থাকছে, তার সঙ্গে আনো যোগ করে দিতে হবে, তখন একটা রূপ হবে কি, এখানে একটা সন্ধি কাজ হবে, তখন হচ্ছে মনবান, এরকম হবে। রামঃ মনুতে মানে রামঃ মনবানঃ অস্তি, কর্তাকে উক্ত করছে, তাহলে মনবানঃ অস্তি এরকম প্রয়োগ হবে। ঠিক আছে, ওই তেটাকে ছেড়ে দিয়ে, সেতে যেমন তে ছেড়ে দিয়ে বাকি যেটা রইলো সে, তার সঙ্গে আনা যোগ করলে শয়ানা হচ্ছে এরকম। এখানেও মনুতে ছিল, তাহলে মনু তে ছেড়ে দিলে মনু থাকছে, তার সঙ্গে আনা যোগ করে দিতে হবে, দিয়ে সন্ধি করলে যে রূপটা হবে মনবান, সেটা হচ্ছে প্রাতিপদিক। এরপরে সে কর্তাকে যদি উক্ত করে তাহলে কর্তা কর্তৃ অনুযায়ী হবে, যদি কর্মকে উক্ত করে তাহলে কর্ম অনুযায়ী হবে। এরকম হচ্ছে শত্রু প্রত্যয় সানস প্রত্যয়ের রূপ হয়। বুঝা গেছে? তাহলে সহ গচ্ছন ধূর্তাভ্যাম অবলোকিত, এখানে অবলোকিত ক্ত প্রত্যয় আছে, কর্মণি ক্ত প্রত্যয় আছে। সহ সহ ব্রাহ্মণ ধূর্তাভ্যাম অবলোকিত, মানে ধূর্তাভ্যাম দ্বিবচন আছে, তাহলে ধূর্তৌ ব্রাহ্মণম অবলোকিতবান বা অবলোকয়তি, তার থেকে ক্ত প্রত্যয় করলে সহ গচ্ছন ধূর্তাভ্যাম অবলোকিত, সহ ব্রাহ্মণ ধূর্তের দ্বারা দৃষ্ট হয়েছে। ততঃ তৌ ধূর্তৌ, ততঃ তৌ ধূর্তৌ চিন্তিতবন্তৌ, তারপরে এই সেই লাইনটা একটু দুইজন বাংলা মানুষের বলে দিন। সাহ গচ্ছন ধূর্তাভ্যাম অবলোকিতঃ। সে যেতে যেতে ধূর্তের দ্বারা দৃষ্ট হয়েছিল। অবলোকিত মানে অবপূর্বক
এটা ত প্রত্যয় হয়েছে হ্যাঁ, ত অবলোকিত। প্রত্যয় হয়েছে, ত প্রত্যয় হয়েছে, কর্মণিতে ত প্রত্যয় হয়েছে, এই জন্য সহ গচ্ছন এখানে এখানে কর্মকে তো উক্ত করে। সত্রী প্রত্যয়। হ্যাঁ, শত্রু প্রত্যয় হয়েছে। এখানে কর্তাকে, ধূর্ত হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে ব্রাহ্মণ, মানে সহ ধূর্তৌ গচ্ছন্তম তম অবলোকয়তি বা অবালোকয়াত, এরকম বাক্য ছিল। সেই বাক্যটাকে ত প্রত্যয়ের দ্বারা করলে কিরকম হলো, সহ গচ্ছন ধূর্তাভ্যাম অবলোকিত। এই বাক্যটাকে যদি আমরা লিখি, তাহলে এই বাক্যটা কিরকম, কি ধরনের বাক্য ছিল, তম গচ্ছন্তম ধূর্তৌ অবালোকয়াত, তৌ অবালোকয়াত হবে না, কয়াতাম, এরকম হবে। এটা হচ্ছে কর্তৃবাচ্য, তম গচ্ছন্তম ধূর্তৌ অবালোকয়তাম, ধূর্তর দ্বারা, ধূর্তরা তাকে গমনশীল, তাকে গমনরত, তাকে দেখেছিল। তো এখানে ত প্রত্যয় দিয়ে করতে গেলে ত প্রত্যয় কর্মকে উক্ত করবে, তাহলে কর্মকে এখানে উক্ত করলে কর্ম আছে স্তম গচ্ছন্তম, তার জন্য প্রথমা হয়ে গেছে, সহ গচ্ছন হয়ে গেছে। কর্তাতে তৃতীয়া হবে, ধূর্তৌ তৃতীয়া করলে ধূর্তাভ্যাম হলো। আর অবলৌকিত হওয়া, অবপূর্বক লুক ধাতু, তার থেকে ত প্রত্যয় করলে অবলৌকিত হওয়া হলো, এরকম এটা তো একটা বাক্য। ব্রাহ্মণের সাথে অবলোকিত মানে হচ্ছে ওর অনুসারে হ্যাঁ, বিভক্তি। ঠিক আছে। ততঃ তৌ ধূর্ত চিন্তিত বান্তু, সেই ব্রাহ্মণকে দেখে সেই দুইজন ধূর্ত কি চিন্তা করলো, চিন্তিত বান্তু তবতু প্রত্যয়, यदि एषः छागः केनापि उपायेन लभ्यते तदा सुभोजनम भवेतिति। সেই ব্রাহ্মণকে দেখে, ব্রাহ্মণ কি করছিল, যজ্ঞের জন্য একটা ছাগল মাথায় করে নিয়ে আসছিল, স্কন্ধে নিয়ে আসছিল। সেই স্কন্ধে নিয়ে আসা রত যে ব্রাহ্মণ, তাকে ধূর্তের দ্বারা দৃষ্ট হয়েছে। সেই ব্রাহ্মণ দৃষ্ট হওয়ার পরে কি হয়েছে, ততঃ, তদনন্তর, ততঃ মানে তারপরে, তদ অনন্তর, অতঃ মানে তদনন্তর তারপরে, আবার হেতু অর্থও হয়, আগের দিনে এসেছিল হেতু অর্থে। তৌ ধূর্তৌ চিন্তিতবন্তৌ, সেই দুইজন ধূর্ত কি চিন্তা করলো, যদি এষঃ ছাগঃ কেনাপি উপায়েন, যদি এই ছাগ, কেনাপি উপায়েন মানে কোনো প্রকারে যদি পাওয়া যায়, লভ্যতে, এখানে দেখো এষঃ ছাগঃ কেনাপি উপায়েন লভ্যতে, এটা কর্মনীতি আছে, তদা সুভোজনম ভাবে, তদা মানে তখন সুভোজন হবে। এই বাক্যটাও আমরা দেখলাম সতী সপ্তমী দিয়ে করতে পারি। সতী সপ্তমী করলে কি হবে, আচ্ছা ইয়দা, ইয়দা তদা নেই এখানে, ইয়দি আছে, ঠিক আছে? ইয়দি আছে মানে এখানে হেতু ইয়দা বোঝাতে টদা হবে। থাকলে হচ্ছে ওইটা হবে নাকি? হ্যাঁ, ইয়দা তদা থাকলে, ঠিক আছে। ইয়দি আছে, ইয়দি মানে এখানে হেতু বোঝাতে হয়েছে, ইয়দি লভ্যতে তদা ভবতি, তদা মানে এই যে সুভোজনম ভাবে, এই সুভোজনম ভাবে যে এই ক্রিয়া, সেই ক্রিয়ার হেতু হচ্ছে এই ক্রিয়াটা, এই যদি ছাগল লভ্যতে, ছাগ লাভ হচ্ছে এই হেতু, এই হেতু বোঝানোর জন্য ইয়দি শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়দিটা আমরা তখনই ব্যবহার করি যখন যে বাক্যটা হেতু, পরবর্তী ক্রিয়ার যেটা হেতু, সেই বাক্যর আগে আমরা ইয়দি শব্দ বসাই। यदि त्वम आगच्छसि तर्हि तदा अहम आगच्छामि, यदि त्वम करोषि तदा अहम करोमि, বলি না আমরা, ঠিক তেমন। यदि एषः छागः केनापि उपायेन लभ्यते तदा सुभोजनं भवेतिति, এরকম তারা দুজন চিন্তা করলো। ততঃ তৌ বৃক্ষয়োঃ তলে তস্য ব্রাহ্মণস্য আগমনম প্রতীক্ষ্য মার্গে স্থিতৌ, তখন তৌ মানে ধূর্তৌ, বৃক্ষয়োঃ তলে, বৃক্ষের নিচে, তলে, তস্য ব্রাহ্মণস্য সেই ব্রাহ্মণের আগমনম প্রতীক্ষ্য, সেই ব্রাহ্মণের আগমনকে প্রতীক্ষা করে, মার্গে স্থিত, এখানে যদি আমরা প্রতীক্ষ্য, এটা কি আছে, লিয়ক প্রত্যয়ান্ত আছে, লিয়ক প্রত্যয় যদি না করতে চাই তাহলে কি হবে, আগমনায় হবে, হম, আগ, মনায় চতুর্থী হবে। আগমনার্থম। না, ওটা হতে পারে যদি অন্য কোনো বিভক্তি নিয়ে আসতে চাই, আগের দিন হয়েছিল,
ব্রাহ্মণ আসছে আগমনাথ মার্গে স্থিত। হ্যাঁ, আগমনাথ পঞ্চমী হবে। আগের দিন আমরা দেখেছিলাম, ঠিক আছে? তো পঞ্চমী এরকম ভাবে করতে পারি। আগমনাথ মার্গে স্থিত, স্থিত কৌ তৌ ধূর্তৌ, ওইজন ধূর্ত মার্গে ছিল। কিসের জন্য ছিল? সেই ব্রাহ্মণের আগমনের অপেক্ষাতে ছিল। আগমনম প্রতীক্ষ্য মার্গে স্থিত। তত্র একেন ধূর্তেন গচ্ছন সহ বিপ্রহ অভিহিতঃ। তখন সেই গাছের তলাতে তারা থেকে সেই ব্রাহ্মণকে একজন ধূর্ত অভিহিত করছে, সম্বোধন করছে যে ভো ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অভিহিত করছে, নিজের দিকে ডাকছে যে হে ব্রাহ্মণ, ভো ব্রাহ্মণ। কিম কুকুরঃ স্কন্ধেন উহ্যতে ইতি, কি কাঁধে করে কুকুর বইছো তুমি? এরকম তাকে অভিহিত করে জিজ্ঞেস করলো। কিম কুকুরঃ স্কন্ধেন উহ্যতে, উহ্যতে আমরা দেখলাম বহ ধাতু, তার কর্মণি প্রথম পুরুষের এক বচন, উহ্যতে রূপ হচ্ছে লটে। কিম কুকুরঃ স্কন্ধেন উহ্যতে, হে ব্রাহ্মণ, তোমার দ্বারা কি একটা কুকুর কাঁধে বহিত হচ্ছে? ঠিক আছে, এরকম সে তাকে বলল যে তুমি কি কুকুর বয়ে নিয়ে নিয়ে যাচ্ছ? তখন বিপ্রেণ উত্তম, তখন কি হচ্ছে? বিপ্র বলল, বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণ, বিপ্রেণ উত্তম না অয়ম কুকুরঃ কিন্তু যজ্ঞার্থঃ ছাগঃ ইতি। কি বলছে? না অয়ম কুকুরঃ, বা শ্বান হয়, কুকুর শব্দের বিভিন্ন প্রয়োগ আছে, আবার সমার্থক শব্দ। ন অয়ম কুকুরঃ কিন্তু যজ্ঞার্থঃ ছাগঃ ইতি। সে ব্রাহ্মণ তখন কি বললো যে এটা কুকুর নয়, এটা যজ্ঞের জন্য ছাগ, যজ্ঞের জন্য ছাগল। এখানে দেখো যজ্ঞার্থঃ ছাগঃ বলেছে। এখানে আমরা কি করতে পারি, আর আর কিরকম প্রয়োগ করতে পারি? যজ্ঞায় যজ্ঞস্য করতে কৃতে পারি, ছাগः। যজ্ঞস্য কৃতে করতে পারি, যজ্ঞায় করতে পারি, ঠিক আছে? যজ্ঞার্থ এটাও করতে পারি, এটা তো ছিলই যজ্ঞার্থ। ঠিক আছে, চতুর্থীর যেটা অর্থ, সেই অর্থ চতুর্থী মানে চতুর্থ্যান্ত যে সুবন্ত, তার সঙ্গে অর্থ শব্দের সমাস হয়ে পড়ে যজ্ঞার্থ হয়। সেই যজ্ঞার্থ যে শব্দটা নিষ্পন্ন হবে সেটা হচ্ছে বিশেষের যেরকম লিঙ্গ বচন বিভক্তি সেরকম অনুযায়ী হবে। তার জন্য এখানে যজ্ঞার্থ কি ছাগহ, মানে যজ্ঞায় ছাগহ ইতি যজ্ঞার্থ ছাগহ। বুঝা গেল? ব্রাহ্মণের জন্য দধি, তাহলে ব্রাহ্মণার্থম দধি। পূজার জন্য ফুল, পূজার্থম পুষ্পম, এরকম প্রয়োগ হয়। সেই জন্য যজ্ঞার্থ ছাগহ ইতি। তদনন্তরম দ্বিতীয়েন ধূর্তেন তথৈব উক্তম। এরপরে কি দ্বিতীয় ধূর্ত এরকম বললো, কি বললো? যে তুমি একটা কুকুর কাঁধে করে নিয়ে যাচ্ছ। তদনন্তরম দ্বিতীয়েন ধূর্তেন তথৈব উক্তম। তথৈব একটা নতুন শব্দ আছে, দেখবে তথৈব মানে যেমন করে পূর্ব, তথৈব উত্তম মানে যেমন পূর্ব ধূর্ত বলেছিল ঠিক তেমনি সেও বলল। দ্বিতীয়েন ধূর্তেন তথৈব উক্তম তৎ আকর্ণীয়, সেই দুজনকার কথা শুনে, আকর্ণীয় মানে হচ্ছে শুনে, এখানেও লিয় প্রত্যয় করা হয়েছে আকর্ণীয়। ব্রাহ্মণ ছাগম ভূমৌ নিধায় তীব্র দংশন ভয়াৎ পলায়িত। এরকম যখন বারবার ধরে বলা হচ্ছে যে কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছ, কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছ, তখন সেই ব্রাহ্মণ সেটা শুনে কি করলো? ছাগম ভূমৌ নিধায়, সেই ছাগলটাকে ভূমিতে রেখে দিয়ে তীব্র দংশন ভয়াৎ, হ্যাঁ সেই কুকুর হলে কি হবে? সে কামড়ে দেবে, এই জন্য সেই কামড়ানোর ভয় থেকে সে সব পলায়িত হবে, মানে সে পালিয়ে গেল। তো এখানেও ব্রাহ্মণ হয় ছাগম ভূমৌ নিধায়, এখানেও যদি নিধায় এটা না করতে চায় তাহলে কি করতে হবে? এখানে স্থাপ্য স্থাপ্য না, নিধায় এটা তুলে দেবো, তাহলে এখানে আগের একটা এলো এরকম। নিধার্থম তীব্র দংশন। না, ভূমেহে হবে। আগে বললাম না যে যে প্রিয় প্রত্যয়ান্ত যেটা শব্দ, সেই শব্দটা যদি আমরা বাক্যে প্রয়োগ না করতে চাই তাহলে সেই অর্থটা কিন্তু আসবে। তাহলে কি করতে হবে? তার যেটা কর্ম অথবা অধিকরণ, সেখান থেকে কি করতে হবে?
পঞ্চমী বিভক্তি নিয়ে আসতে হবে। তাহলে এখানে অধিকরণ, আগেরটা আমরা কর্মটা দেখেছিলাম, আগমনম প্রতীক্ষ্য, আগমন এটা কর্ম ছিল, তাহলে আগমনাৎ মার্গে স্থিত এরকম করছিলাম, প্রতীক্ষ্য এটা তুলে দিয়ে। তাহলে এখানে অধিকরণ আছে ভূমৌ নিধায়, তাহলে এখানেও পঞ্চমী করে দিলে ভূমে হে তীব্র দংশন ভয়াৎ পলায়িত, এরকম প্রয়োগ করতে পারি। কিন্তু আগের দিন বলেছিলাম যে এরকম প্রয়োগ একটু কঠিন হয়ে যায়, তাহলে জেনে শুনে প্রয়োগ করতে হবে। তাহলে ভূমৌ নিধায়, এখানে নিধায় এটা ছেড়ে দিতেও পারি, কিন্তু ছেড়ে দিলে কি করতে হবে, নিধায় তার যে কর্ম অথবা অধিকরণ, সেই কর্ম আর অধিকরণে কি করতে হবে, পঞ্চমী বিভক্তি নিয়ে আসতে হবে। তাহলে ভূমে হে তীব্র দংশন ভয়াৎ পলায়িত, এরকম বাক্য হবে। বিপ্রে চ ক্ষিপ্রম গতে ধূর্ত সানন্দম ছাগম হৃতবন্ত। তবে এখানে দেখো বিপ্রে চ ক্ষিপ্রম গতে, হবে বিপ্রে, সপ্তমী। হ্যাঁ একদম, বিপ্রে চ ক্ষিপ্রম গতে ধূর্ত সানন্দম ছাগম হৃতবন্ত। বিপ্র যখন ক্ষিপ্র গতিতে চলে গেল, তখন সেই ধূর্ত দুজন সানন্দম আনন্দের সহিত ছাগম হৃতবন্ত। এখানে সানন্দম এটা হচ্ছে আনন্দেন সহ ইতি সানন্দম বা আনন্দেন সহিতম, এটা হচ্ছে অব্যয় একটা, সানন্দম এটা কি একটা অব্যয়। সানন্দম এখানে কিন্তু কর্ম নয়, ঠিক আছে, সানন্দম ছাগম অব্যয় কি হৃতবন্ত। করে হলো স্যার? হ্যাঁ, এর শব্দের দ্বারা, যেমন তৃণেন সহ সতৃণম, এটাও কি একটা অব্যয় হয়ে অব্যয়ীভাব যায়। সমাস ও হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি হ্যাঁ, বুঝেছি। অব্যয়ী ভাব সমাস হয়ে যাচ্ছে, তার জন্য এগুলো অব্যয় হয়ে যাচ্ছে। তখন সানন্দম হচ্ছে, সতৃণম হচ্ছে, সপুত্রম। আবার এখানে কোনো কোনো জায়গাতে বহুব্রীহি সমাসও হয়। হ্যাঁ, ভার্যায়া সহ সভার্যঃ, এরকম ভাবে হয়, তাহলে সেখানে বিভক্তি আছে। সানন্দম ছাগম হৃতবন্ত, বিপ্রে চ ক্ষিপ্রম গতে, এখানে ক্ষিপ্রম, এখানে এটা কি, এটা একটা নতুন জিনিস, মানে অতদিন অত এই আমাদের পড়ার মধ্যে আসেনি আর কি, জানা জানা থাকতে পারে। বিপ্রে চ ক্ষিপ্রম গতে, এখানে বিপ্রে গতে ভাবে সপ্তমী হয়েছে বুঝতে পারছি, তাহলে ক্ষিপ্রম এটা কি, ক্রিয়া আচ্ছা, বিশেষণে ক্রিয়া দ্বিতীয় বিশেষণ। হয়েছে। এটা ক্রিয়া হচ্ছে ক্রিয়া বিশেষণ, বিশেষণ। আর ক্রিয়া বিশেষণে কি বিভক্তি হয়, দ্বিতীয় ক্রিয়া বিভক্তি হয়। বিভক্তি। ক্রিয়া বিশেষণে সবসময় দ্বিতীয় বিভক্তি হবে আর এক বচন হবে, তার জন্য ক্ষিপ্রম হলো। বিপ্রে চ ক্ষিপ্রম গতে ধূর্তৌ সানন্দম ছাগম হৃতবন্তৌ। বিপ্র যখন সে ভয়ে চলে গেল, তখন সেই দুইজন ধূর্ত আনন্দের সহিত ছাগলটিকে হরণ করলো। তাহলে বোঝা গেল এই গল্পের অর্থ। একবার গল্পটা নিজেরা পড়ে নাও। স্যার এখানে তদাসু ভোজনম ভবেৎ, হুম, স্যার এটা হ্যাঁ বাংলায় যদি অর্থ করি তাহলে কিভাবে হবে? শুভজনম, এখানে ভুরি ভোজনম এটাও বলা যেতে পারে, বা ভালোভাবে খাওয়া এটাও বলা যেতে পারে। হ্যাঁ, যদি সহ ছাগল কেনাবি উপায় না, যদি সেই ছাগলটি কোনো উপায়ে পাওয়া যায়, তাহলে আজ আমাদের ভুরিভোজ হবে আর কি। স্যার ভবেতের প্রয়োগ এখানে বিশেষ হ্যাঁ, কোনো কারণ? কোনো কারণ নেই, কারণ হচ্ছে এখানে কোনো মানে হবেই যে এরকম ভবিষ্যৎ যেটা সেটা নির্দিষ্ট নয়, হুম, তাই না। এখানে আমরা কি করতে পারি, ভবিষ্যৎ ভবিষ্যৎই বলতে পারি, বা ভবিতা বলতে পারি। এখানে কিন্তু কোনো নির্দেশ নেই, নির্দিষ্ট নয়, তার জন্য আমরা মানে বিধিলিঙ্গ ব্যবহার করলাম। আচ্ছা আচ্ছা।
আর এখানে কার্যকারণ ভাবও আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কার্যকারণ ভাবও আছে দুটো বাক্যের মধ্যে। কার্যকারণ ভাব থাকলে বিধিলিঙ্গের প্রয়োগ হবে। হ্যাঁ, হ্যাঁ করা যাবে। ও, কার্যকারণ ভাব থাকলে প্রধানত রিং লোকারের ব্যবহার হয়, কিন্তু এরকম এরকম ক্ষেত্রে এরকম বাক্য দেখা যায়, বিধিলিঙ্গেরও প্রয়োগ হয়। স্যার এখানে আগমনম প্রতীক্ষ মার্গে স্থিতৌ, হুম। স্যার আগমনম এখানে এরকম কেন হয়েছে? আগমনম এখানে লুট প্রত্যয় করা হয়েছে, এই বিষয়টা লুট প্রত্যয়, গম ধাতু থেকে লুট প্রত্যয় করে আগমনম, মানে ব্রাহ্মণের আগমন প্রতীক্ষা করে লুট প্রত্যয় আছে, এই ব্যাপারটা বলাই হয়নি। লুট প্রত্যয়ের বাক্য রচনা জানা আছে কি? না স্যার, একটু বলুন। হুম। লুট প্রত্যয় করলে এই যে এখানে ব্রাহ্মণস্য ওই হয়েছে, বিভজ্য প্রয়োগ যেটা হয়। না বিভক্ত, এখানে আগমনম প্রতীক্ষ এখানে কর্মণিতে আছে, এটা কর্মণির কর্মের প্রথমার দ্বিতীয়ার বহু এক বচনে কর্মকারক। আগমনম আ উপসর্গ আছে, আং উপসর্গ, গম ধাতু, দাঁত থেকে লুট প্রত্যয় করা হয়েছে। লুট প্রত্যয় ধাতুর উত্তর, ধাতুর যে অর্থ সেই অর্থেই বিধান হয়, ঠিক আছে, কিন্তু সেটাকে সে পদে পরিণত করে দেয়, সুবন্ত পদে পরিণত করে। লুট প্রত্যয় ধাতুর যে অর্থ সেই অর্থেই হয়, ধাতুর মানে সাক্ষাৎ যে অর্থ সেই অর্থ নয়, কিন্তু ধাতুর অর্থকেই বোঝায়। এখানে আগমনম মানে অন্য কিছু নয়, আগমনম মানে যে আগমন ক্রিয়া, সেই ক্রিয়াকেই, তাহলে আগমনম প্রতীক্ষ, আগমন মানে কি আগমন ক্রিয়ার প্রতীক্ষা করে, ঠিক আছে। এরপরে এখানে আগমন এখানে যেটা হচ্ছে আর কি, সেখানে লুট প্রত্যয় করা হয়, সেখানে সেটার যে কর্তা, সেই ক্রিয়ার যে কর্তা, সেই কর্তাতে কিন্তু ষষ্ঠী বিভক্তি আছে, এই, হ্যাঁ ওই তো রামঃ মন্ত্রস্য লেখনম করতি, এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, কর্ম স্যার আছে, এটা কিন্তু কর্মের বিভজ্য প্রয়োগ, হ্যাঁ। কর্মতে হচ্ছে সেখানে আর কি ষষ্ঠী বিভক্তি হয়। স্যার মাঝে মধ্যে কর্তাতেও হয়। এই যে সম্বন্ধে আর কি, সম্বন্ধে ওখানে সম্বন্ধ বিভক্তার জন্য ষষ্ঠী বিভক্তি আছে। এখানে ব্রাহ্মণস্য আগমন মানে ব্রাহ্মণ সম্বন্ধী যে আগমন, সেই আগমনকে প্রতীক্ষা করে অপেক্ষা করে মার্গে ছিল। কি বলছিল বলো? কিছু না স্যার। স্যার এখানে গচ্ছন, হুম। तत्र एकेन धूर्तेन गच्छन् सः विप्रः अभिहितः। এটা একটু স্যার আরেকবার একেন বলে দিন। ধূর্তেন দর্শন সহ বিপ্রহ অভিহিত, তত্র একেন ধূর্তেন বোঝা যাচ্ছে, অভিহিত হয় তপ্রত্যয় আছে, পূর্বক ধা ধাতু আছে, অভিপূর্বক ধা ধাতু, দধাতি এরকম রূপ হয়, সেখান থেকে তপ্রত্যয় করলে অভিহিত এরকম রূপ হবে। ওই দধাতি যে আছে তার স্থানে হি এই শব্দটা চলে আসে, তারপরে তপ্রত্যয় অভিহিত এরকম রূপ হয়। একেন ধূর্তেন অভিহিত, কহ অভিহিত, গচ্ছন সহ বিপ্রহ, গমনরত যে বিপ্র, সেই বিপ্র অভিহিত হয়েছে। অভিহিত মানে এখানে তাকে নিজের দিকে আহ্বান করা। কি বলে আহ্বান করলো? ভো ব্রাহ্মণ কিম কুকুরः স্কন্ধেন উহ্যতে ইতি,
স্যার এই গচ্ছন যেটা আছে, হুম, স্যার এটা কার সাথে হচ্ছে গচ্ছন? বিপ্র। গচ্ছন সহ বিপ্রহ অভিহিত, মানে বিপ্রর সাথে। হ্যাঁ, এখানে কি মানে এখানে যদি বাক্যটা হয়, এটা কি কর্মনিতে বাক্যটা আছে, যদি এটাকে কর্তরিতে করতে যায় তাহলে কি হবে? অভিদধাতি এরকম রূপ হবে, একঃ ধূর্তঃ গচ্ছন্তম তম বিপ্রম অভিদধাতি। তার ত প্রত্যয় করলে, যেমন আগে একটা বাক্য আমরা দেখেছিলাম অবলোকিতঃ, সেরকম এখানেও সেখানে ত প্রত্যয় করলে কি হবে? কর্ম প্রথমা চলে আসবে, তাহলে গচ্ছন্তম তম বিপ্রম, প্রথমা চলে এলো গচ্ছন সহ বিপ্রহ। অভিদধাতি থেকে ত প্রত্যয় করলে অভিহিত হচ্ছে, তাহলে সেটা কর্মনিতে হচ্ছে, মানে কর্তাকে অনুক্ত করছে। কর্তাকে অনুক্ত করলে একেন ধূর্তেন, এখানে কর্তা ধূর্ত আছে, সেখানে তৃতীয়া চলে এলো। একেন ধূর্তেন গচ্ছন সহ বিপ্রহ, ধূর্ত যাচ্ছে না, ধূর্ত অভিহিত করছে। কে? গমনরত যে বিপ্র, সেই বিপ্র অভিহিত হচ্ছে কার দ্বারা? ধূর্তের দ্বারা। কি বলে অভিহিত হচ্ছে? ভো ব্রাহ্মণ কিম কুকুরঃ স্কন্ধেন উহ্যতে, এই বাক্যের দ্বারা। আচ্ছা স্যার। হুম। উইহতে কা আরেকবার স্যার মানে বলে দিন, উইহতের। উহ্যতে মানে হচ্ছে বহন, বহ ধাতু, তার কর্মণিতে প্রথম পুরুষের এক বচনে লট লকার, উইহতে। স্কন্ধেন বহতি, ভো ব্রাহ্মণ কিম কুকুরঃ স্কন্ধেন ভবান বহতি, সেখানে থেকে ত্বয়া স্কন্ধেন কিম কুকুরঃ উহ্যতে, এ ব্রাহ্মণ ত্বম কিম কুকুরম স্কন্ধেন বহতি। ত্বম হলে তাহলে বহসি, বা ভবান হলে বহতি, সেটারই বাচ্য পরিবর্তন করলে কি হবে? কিম কুকুরঃ স্কন্ধেন উহ্যতে। আর ভো ব্রাহ্মণ, এটা সম্বোধন আছে, সম্বোধনের কোনো পরিবর্তন হয় না, সম্বোধনের কোনো পরিবর্তন হয়নি। কিম এটা হচ্ছে প্রশ্নার্থে অব্যয় আছে। কিম একটা হচ্ছে এখানে কি, যে কিম শব্দ হয়, সেখানে কিম কাহানি, কিম কে কাহানি হয়, সেটা একটা আলাদা। কহ কৌ কে, কা কে, কাহা, সেটা আলাদা। আরেকটা হচ্ছে কিম প্রশ্নার্থে অব্যয়। আচ্ছা স্যার। ঠিক আছে, সেই এখানে হচ্ছে কিম, এটা প্রশ্নার্থে অব্যয় হয়েছে, কিম কুকুরঃ স্কন্ধেন উহ্যতে। আরেকটা হচ্ছে কিম হয়, সেটা হচ্ছে নিন্দার্থে হয়, সেটাও একটা অব্যয়, কিম স্যার রাজা, এখানে কিম সখা। কি স্যার? আর কিম অনেকগুলো আছে, একটা হচ্ছে কিম শব্দরূপ হয়, আরেকটা কিম, এই একটা কিম এটা হচ্ছে প্রশ্নার্থে অব্যয়, আরেকটা কিম আছে সেটা হচ্ছে নিন্দার্থে অব্যয়, কুৎসার্থে, কুৎসিতার্থে, সেটা হচ্ছে একটা অব্যয়। স্যার উদাহরণ কি হবে কুৎসার্থ? ওই তো কিম রাজা, কিম সখা, হুম, কোথায় একটা প্রয়োগ আছে না, সকিম সখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কু তৎপুরুষ সমাস। এটা তৎপুরুষ সমাস। তৎপুরুষে এরকম ওই এই সমাসটা হয়, কিম সখা, কিম রাজা, কিম ব্রাহ্মণ। কিম ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণ কর্ম যেটা আছে আর কি, সেগুলো করেন না, তাহলে কিম ব্রাহ্মণ। কিম কিম স্যার রাজা মানে রাজার যেটা কাজ সেটা সে করে না, তাহলে কিম রাজা। একই সঙ্গে হবে, কিম রাজা একই সঙ্গে হবে, এরকম হবে, কিম রাজা একই সঙ্গে। স্যার তদনন্তরম দ্বিতীয়েন ধূর্তেন তথৈব উক্তম, হুম। এখানে তথৈব মানে বাক্যম উক্তম, এরকম উজ্জ আছে কি? তথৈব মানে হচ্ছে যেমন সে পূর্ব ধূর্ত বলেছে ঠিক তেমনই, সেটা বোঝানোর জন্য হচ্ছে তথা শব্দ। তথা মানে স্যার এখানে কোন বাচ্চা আছে এখানে? কর্ম। কর্ম, কর্ম। হ্যাঁ কর্ম বাচ্চা। তাহলে যদি এখানে বাক্যম উক্তম, এখানে বাক্যমের সাথে উক্তম এই ইয়েটাও যুক্ত হ্যাঁ, হয়েছে নাকি? এরকম হতে পারে। হুম, তথৈব, তথা এব, তথৈব, এই দুটো হচ্ছে অব্যয়। তথা এব উক্তম, যেমন সে পূর্ব ধূর্ত বলেছিল ঠিক তেমনই বলেছে। যথা ত্বয়া উক্তম তথৈব ময়া কৃতম, মানে তুমি যেমন বলেছো আমি তেমনই করেছি।
তাহলে তথৈব, যথা মানে যেরকম প্রকারে তুমি বলেছো করার জন্য, তথা এব সেই রকম প্রকারেই আমি করেছি। যথৈব ত্বয়া উক্তম তথৈব ময়া কৃতম, যথা তথা দুটোই অব্যয়। স্যার বুঝেছি। হয়েছে। তাহলে এই দুটো গল্প আমাদের পড়া হলো। তাহলে অনেকটাই দেখছি সবাই জানে বিষয়গুলো। ঠিক আছে, এরপরে আমরা একটু কঠিন কঠিন গল্প দেখে সেখান থেকে পড়বো। ঠিক আছে, কিছু সেন্টেন্স আর নিজেদের এই একটু খাটতে হবে। এই ক্লাসগুলো হচ্ছে মানে যেহেতু যে কোনো হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, সেখানে কিন্তু টিচারের বেশি কাজ নেই, স্টুডেন্টদের শেখানো হচ্ছে বেশি কাজ। তাহলে এটা নিজেদের মধ্যে হচ্ছে অভ্যাস করতে হবে বলা, যতটা সম্ভব ক্লাসেও সংস্কৃত বলতে হবে। আজকে তো কিছুই সংস্কৃত বলা হলো না, আগের দিন ভালো হচ্ছিল, সংস্কৃতেই হচ্ছিল অনেক কথা। তো সেরকম বলা অভ্যাস করতে হবে, কারণ কথা বলতে শেখার জন্য প্রথম হচ্ছে প্রধান মানে উপকরণ হচ্ছে বলতে হবে, মুখে নিজেকে বলতে হবে, ভুল হোক যাই হোক নিজে প্রথমে বলতে হবে। কাদের সঙ্গে বলতে হবে? যে তোমার থেকে বেশি জানে তার সঙ্গে বলতে হবে, বা যে সমবয়সী সেরকম বলতে হবে। যে তোমার থেকে কম জানে তার সঙ্গে বলে সেরকম একটা কিছু লাভ হবে না। লাভ হবে না বলতে সেখানে তুমি তাহলে ভয়টা কাটবে, ফ্লুয়েন্সি আসবে, সে একটা লাভ হবে। বারবার ধরে বললে মানে অনেক শব্দ তো আমরা উচ্চারণই করতে পারি না, সংস্কৃত অনেকে জানলেও আমরা বলতে ইচ্ছা করি না। কেন? কারণ উচ্চারণ খারাপ, ভাববে কি, ভুল যদি হয়ে যায়, এর জন্য আমরা বলতে মানে জানলেও বিষয়টা বলি না। অনেক সময় দেখবে ক্লাসে স্যার জিজ্ঞেস করছেন হয়তো কিছু উত্তর আমরা সবাই জানি, কিন্তু দাঁড়িয়ে বলার সাহসটা পাই না। হয়তো এরকম জানি সব কিছুই, এই অনলাইনে ক্লাসে এটা বেশি হয়। জানে, আমিও বুঝতে পারছি জানে, কিন্তু যখন বলতে বলছি মিউট করে রেখে দিয়েছে, কেউ একজনও বলছে না। সামনে থাকলে তো তবু দেখিয়ে বলি যে তোমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে, তখন বলে, বলতে বাধ্য হয়। কিন্তু অনলাইনের ক্ষেত্রে কি হয়, মিউট করে রেখেই দিল, তারপরে শুনতে পাচ্ছি না, এরকম চলে আসে। জানে না নয়, জানে, কিন্তু দাঁড়িয়ে বলার সাহসটা হয় না। সেরকম ভাষার ক্ষেত্রেও দাঁড়িয়ে ওরকম মানে বলার সাহসটা নিয়ে আসতে হবে। তাহলে যে তোমার থেকে বেশি জানে আর নিজের যারা সহপাঠী তাদের সঙ্গে কথা বলতে হবে, তাহলে ডেভেলপ হবে অনেক। না হলে তোমরা এখন অনেক জানো, অনেক কিছু জানো দেখছি, কিন্তু বলতে গেলে অনেকটা ভুল হবে। আগের দিন ভালোই বলা হচ্ছিল তবু। ঠিক আছে, তাহলে আজ অতটা পর্যন্তই রাখছি আমরা। আচ্ছা স্যার। হুম।